আচ্ছা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানাবেন তো সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। যারা যুক্ত হয়েছেন লাইভে, আমি দেখতে পাচ্ছি 100 জনের মতো প্রায় যুক্ত হয়ে গেছেন। তো যারা যুক্ত হয়েছেন সবাইকে আমাকে ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ, অল ক্লিয়ার, সব কিছু ঠিক আছে না? আপনারা সবাই একটু আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু দ্রুত মেনশন করে দেন। হ্যাঁ, সবাই একটু বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দেন এবং শেয়ার করে দেন। ওকে ওকে, তাহলে আজকে আমরা ইনশাল্লাহ ক্লাস করব জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, যেহেতু আমাদের পরশুদিন পরীক্ষা। এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে আমরা আজকে ক্লাস করব, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি 124 জন যুক্ত হয়েছেন। সবাই দ্রুত একটু মেনশন করেন ভাইয়া, দ্রুত বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, আমাদের টাইম বেশি নাই। ওকে, আমি ওভারঅল একটা গাইডলাইন দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের কি কি পড়ে যাবেন, ওভারঅল একটা গাইডলাইন আজকে আমরা ক্লাসে দিব এবং কিছু প্রশ্ন সলভিং করাবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো লেট করা যাবে না, আমরা দ্রুত একটু বন্ধুদেরকে মেনশন করে দিই। ওকে, আচ্ছা। আমাদের অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টে আমাদের 20-20-40 মার্ক আছে না জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে? আচ্ছা, ভালো কথা, 40 মার্ক আছে। 40 মার্ক আমাদের নিতে হবে আগে, প্রথম কথা। চান্স পেতে হলে আমাদেরকে আগে 40 মার্ক নিতে হবে, তারপরে অন্য কথা হবে। ওকে, আচ্ছা, তো আমরা আসি, কাজের কথায় আসি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আজকে আমরা আর কথা না বলি, আজকে আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, কই গেল? আচ্ছা, নোট ওপেন হয়নি। আচ্ছা, কমেন্ট দেখা যায় না কেন? ইদানিং ফেসবুক খুব সমস্যা করে। আচ্ছা, কই সবাই একটু বন্ধুদেরকে দ্রুত মেনশন করেন তো ভাইয়া, দ্রুত মেনশন করেন। 200 জনই হইল না এতক্ষণ, জাবিতে দিব না, ক্লাস মিস করতে মন চাই না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা স্যার, জেইউ ম্যাথ ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে একটু, জেইউ এর কিছু ম্যাথ ক্যালকুলেশনের সমস্যা হচ্ছে, মানে এটা কেমন কথা? ওকে, আচ্ছা, তাহলে আমরা জাহাঙ্গীরনগর নিয়ে কথা বলি আজকে আমাদের। আচ্ছা, জাহাঙ্গীরনগরের মানবন্টন তো নিশ্চয়ই জানেন যে জাহাঙ্গীরনগরে এবার কোনো ম্যাথ থাকছে না, তাই না? জাহাঙ্গীরনগরে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে জাহাঙ্গীরনগরে কোনো ম্যাথ থাকছে না। তাহলে কি থাকছে আমাদের? আমাদের থাকছে বাংলা থাকছে আমাদের থাকছে ইংলিশ, তাই না? আচ্ছা, ইংলিশ থাকছে, আমাদের থাকছে কি? আমাদের থাকছে অ্যাকাউন্টিং, আর আমাদের থাকছে হচ্ছে ভাইয়া ম্যানেজমেন্ট থাকছে। এই 4টা বিষয়, তাই না? এই 4টা বিষয় সবগুলোতে আমাদের কত করে মার্ক থাকছে? আমাদের 20 করে মার্ক থাকছে। তাহলে 4 বিষয় কত ভাইয়া? 4 বিষয় হচ্ছে 80 মার্কের আমাদের এক্সাম হবে, তাই না? আচ্ছা, ভালো কথা। তো এই হচ্ছে আমাদের পরীক্ষার মানবন্টন। আমরা হয়তো সকলে জানি কত পেলে চান্স নিশ্চিত, কত পেলে চান্স নিশ্চিত, এগুলো আসলে কোনো কথার কথা না। যত আপনি পাইতে পারেন তত ভালো। ওকে, আচ্ছা, তো এই যে আমাদের যে অবস্থা, এই অবস্থা থেকে আমার যেহেতু 2টা সাবজেক্ট হচ্ছে, নিচের 2টা অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট নিয়ে আমি কিছু কথা বলবো আপনাদেরকে, এবং লাস্ট মোমেন্টে কি দেখে যাবেন, কি প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। ক্লাসটা শেষ পর্যন্ত করতে হবে। সবাই একটু বন্ধুদেরকে একটু শেয়ার এবং শেয়ার ডান ভাইয়া। ওকে, সবাই বন্ধুদেরকে একটু মেনশন এবং দ্রুত শেয়ার করে দেন। হ্যাঁ, আচ্ছা
আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সবাই একটু মেনশন এবং শেয়ার করে দেন, ঠিক আছে দ্রুত। হ্যাঁ 300 জন হইল না, তো দুঃখের বিষয়, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পরীক্ষা একদিন আগে। ওকে, এখন পরীক্ষা দেওয়ার প্রথমে যে জিনিসটা, কত পেলে চান্স, এই পাইলে চান্স, এটা কেউ বলতে পারবে না। হ্যাঁ কত পেলে চান্স, পরীক্ষা দেওয়ার আগে এই শিশু সুলভ আচরণগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ কত পেলে চান্স হবে, জাহাঙ্গীরনগরের প্রশ্ন প্যাটার্নটা একটু আলাদা, জাহাঙ্গীরনগরের প্রশ্ন একটু কঠিন, ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে মানে অযথা চিন্তাধারা। আমাদের এই চিন্তাধারা থেকে বের হয়ে আসতে হবে। সব সেম, সবই একই। এই যে একজন প্রশ্ন করছে জাহাঙ্গীরনগরের টাকার অঙ্কগুলো একটু অন্য, অযথা একটা কথা বললো একটু অন্য। কোথায় একটু অন্য ভাইয়া, কোথায় একটু পেয়েছেন বলেন তো? আপনিও তো প্রশ্ন দেখেছেন জাহাঙ্গীরনগরে, আমিও দেখেছি। টাকার অঙ্ক কোথাও একটু অন্য না, টাকার অঙ্ক যা আসবে আপনার পারার মতোই আসবে। এই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং অনেক কঠিন হবে, অনেক বড় বড় ম্যাথের ক্যালকুলেশন দিবে, তারপর এমন এমন প্রশ্ন দিবে যেটা জীবনে চোখে দেখেনি। একজন সেদিন পোস্ট করলো আমি সহজ নাকি, আকার ইঙ্গিতে বোঝাইলো যে আমি নাকি সহজ প্রশ্ন করাই যেগুলো পরীক্ষায় আসবে না, সবাই পারে, করতে দিলে সবাই পারে। ঠিক আছে, তো সহজ প্রশ্নই তো আসলো, কয়জন পেরেছেন? বলেছিলাম বর্ষ সংখ্যা করে যান, পরীক্ষায় আসবে, করানোর সময় বারবার বলেছিলাম। শোনেননি তো কথা, কি করবেন যেগুলো জীবনেও আসেনি কোথাও, যে প্রশ্নের লজিকই নাই, ওগুলো করে যাবেন। দেন বর্ষ সংখ্যা অনেকে পারেননি, তাহলে সহজ প্রশ্নে কেমনে পারে না, বুঝতে পেরেছেন? কাহিনীগুলো হচ্ছে এরকম হয়। তো যাই হোক, হ্যাঁ ট্রিকি কোশ্চেন করে, হ্যাঁ ট্রিকি কোশ্চেনই করবে। পরীক্ষার হলে যায় দেখবেন এত ট্রিকি কোশ্চেন করেছে, জীবনে আপনি পারবেন না, এমনই ট্রিকি কোশ্চেন করবে। তো যাই, আমরা চলে যাই ক্লাসে। দেখেন, ইম্পর্টেন্ট টপিক ফর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যে টপিকগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে? সমীকরণের পরিবর্তন, হ্যাঁ হিসাব সমীকরণের পরিবর্তন, লেনদেনের উপরে আমাদের যে সমীকরণের পরিবর্তন, এখান থেকে আপনি একটা কোশ্চেন পাবেন। ঠিক আছে, লেনদেনের উপরে হিসাব সমীকরণের যে পরিবর্তন, সেখান থেকে আপনি একটা প্রশ্ন পাবেন। ক্লিয়ার ভাইয়া? এরপরে আসি, শেয়ার ইস্যু সংক্রান্ত সমীকরণের পরিবর্তন আছে না? শেয়ার ইস্যু সংক্রান্ত সমীকরণের পরিবর্তন কেমন ভাইয়া? কেমন হচ্ছে? রাইট শেয়ার ইস্যু। ঠিক আছে, রাইট শেয়ার ইস্যু, রাইট শেয়ার ইস্যু করলে সমীকরণের কি পরিবর্তন হবে? তারপরে ভাইয়া বোনাস শেয়ার ইস্যু আছে তো নাকি? বোনাস শেয়ার ইস্যু, বোনাস শেয়ার ইস্যু করলে সমীকরণের কি পরিবর্তন হবে? তারপরে আমরা যদি বলি শেয়ারের মাধ্যমে ঋণ পরিশোধ, কি ভাইয়া? শেয়ারের মাধ্যমে ঋণ পরিশোধ, এই জিনিসগুলো যদি হয় সমীকরণের কি প্রভাব পড়বে? অর্থাৎ এই সংক্রান্ত যে লেনদেনগুলো আছে, এই লেনদেনগুলোর সমীকরণের প্রভাব আমি দেখাবো। সমন্বয় জাবেদা ভাইয়া মাস্ট প্রশ্ন আসবে, মাস্ট, মাস্ট মানে বুঝেন, আসবেই। সমন্বয় জাবেদা থেকে মাস্ট আপনি পরীক্ষায় প্রশ্ন পাবেন। ওকে ভাইয়া, সমন্বয় জাবেদা থেকে কোন প্রশ্নগুলো আসবে? ফাইনাল যে শিট দিয়েছি না 105টা, ওর মধ্যে সমন্বয় জাবেদার যে প্রশ্নগুলো দেওয়া আছে ওগুলোই আসবে, ওর বাইরে কিছু আসবে না। ক্লিয়ার ভাইয়া? এরপরে আসি অবচয়। ভাইয়া অবচয় থেকে কি আসবে? অবচয় থেকে সকল পদ্ধতিতে অবচয় নির্ণয়, কি ভাইয়া? অবচয় নির্ণয় করা শিখতে হবে। ঠিক আছে, ইনক্লুডিং বর্ষ সংখ্যা, ক্রমরা সমান, সরল রৈখিক। দেন কি শিখতে হবে? সম্পদ বিক্রয়জনিত লাভ ক্ষতি নির্ণয় শিখতে হবে। ওকে, এর বাইরে কি শিখতে হবে আমি আজকে দেখাবো। কুড়িন ভাইয়া, এই যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, কুড়িন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। কুড়িনের ম্যাথ, কুড়িনের ম্যাথ বলতে তারা দেয় সমাপনী কুড়িন নির্ণয়। কি দেয় ভাইয়া? সমাপনী কুড়িন নির্ণয়। ভাইয়া এই ম্যাথগুলো কোথায় পাবো? ভাইয়া ওই যে 105টা এমসিকিউ শিট আছে না, ওই 105টা এমসিকিউ শিটের মধ্যে পাবেন, এবং আমি আজকে নমুনা দেখাবো, এখানে করাবো। আর কি আসবে ভাইয়া? কুড়িনের জাবেদা। কুড়িনের জাবেদাগুলো মনে আছে? কুড়িনের যে 3টা জাবেদা হয়, ওই কুড়িনের ভাইয়া জাবেদা থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, এরপরে আসবে অনুপাত বিশ্লেষণ। ভাইয়া অনুপাত বিশ্লেষণ থেকে কি আসবে? অনুপাত বিশ্লেষণ থেকে আপনার আসবে হচ্ছে যে তারল্য অনুপাত, তাই না ভাইয়া? তারল্য অনুপাতের মধ্যে যে ম্যাথগুলো আছে, প্রতিষ্ঠানের চলতি সম্পদ এত টাকা, চলতি অনুপাত এত হলে চলতি দায় বা চলতি মূলধন কত। ঠিক আছে, এই অঙ্কটা আছে না, এই অঙ্ক আসবে। আর কি আসবে? অনুপাতের প্রকারভেদগুলো আসবে। কোনটি সচ্ছলতার অনুপাত, কোনটি কার্যকারিতার অনুপাত, কোনটি তারল্য অনুপাতের মধ্যে পড়বে, আছে না ভাইয়া? কোনটি দিয়ে আমরা কারবারের দক্ষতা পরিমাপ করব, এই যে যে অনুপাত আছে থিওরি, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন পাবেন। এরপরে যাই আমরা নীতিমালা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া নীতিমালা। নীতিমালা থেকে কি আসবে? নীতিমালা থেকে আপনারা যেটা করবেন, নীতিমালা থেকে প্রশ্ন পাবেন ডিইউ, ডিইউ প্রিভিয়াস নীতিমালা যদি কোনো বইটই থাকে দেখবেন ডিইউ প্রিভিয়াসে যে নীতিমালার প্রশ্ন আছে সেগুলো, এটা দেখলে হয়ে যাবে। প্লাস আমার 105টা যে এমসিকিউ কোশ্চেন দেওয়া ছিল, এর মধ্যে যে নীতিমালার কোশ্চেন আছে সেগুলো দেখবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি ভাইয়া। আমার কথা বুঝছেন?
এই যে চ্যাপ্টারগুলো দেখছেন না, এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোন ধরনের প্রশ্ন আসবে আমি বলে দিলাম, ওকে। এরপরে আসি আমরা, এরপরে হচ্ছে আমাদের দেখেন এগুলো থেকেও প্রশ্ন করে তারা, এগুলো থেকে প্রশ্ন করে, তবে এগুলো হচ্ছে একটু, এগুলো যদি আমি বলি যে এটা 3 স্টার, এটা হচ্ছে 3 স্টার, ঠিক আছে, তাহলে এগুলো হবে 2 স্টার, বোঝা গেছে, এগুলো হবে 2 স্টার। অংশীদারি ব্যবসা, ঠিক আছে, রেওয়া মিলের ভুল, রেওয়া মিল মিলবে কোনটির কারণে মিলবে না। একতরফার যে ম্যাথগুলো আছে না ভাইয়া, টিছক দিয়ে শিখাইছিলাম, প্রারম্ভিক এপারে সমাপনী, আপনাকে বলেছে নিট লাভ কত, নিট ক্ষতি কত, অতিরিক্ত মূলধন কত, সেই ম্যাথ। আর মূলধন জাতীয় আয় ব্যয় আছে ভাইয়া, মূলধন জাতীয় আয় ব্যয়, নিচের কোনটি মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, নিচের কোনটি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়, আছে তো নাকি? তাহলে এই যে পয়েন্টটা, এটা হচ্ছে 2 স্টার, এগুলো হচ্ছে 2 স্টার, আর এগুলো হচ্ছে 3 স্টার, বোঝা গেছে ভাইয়া? এগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর আমি আবারও বলি, 105টা যে এমসিকিউ দিয়েছি, এই 105টা এমসিকিউ ভাইয়া মাস্ট করে যাবেন, লাস্ট মোমেন্টে আপনার কিছু দেখার দরকার নাই, এই 105টা এমসিকিউ মাস্ট করে যাবেন। সেই সাথে সাথে আজকে আমি জাহাঙ্গীরনগর প্যাটার্নে কিছু প্রশ্ন আমি আজকে আপনাকে সলভ করাবো, সেই প্রশ্নগুলো দেখে যাবেন, এটাই অ্যাকাউন্টিং এর জন্য আপনার পড়া। ক্লিয়ার ভাইয়া? বোঝা গেছে? বলেন, আমার কথা কি বুঝতে পেরেছেন? 105টা এমসিকিউ যেটা ঢাবির আগে দিয়েছি সেটা দেখে যাবেন, প্লাস আজকে আমি কিছু প্রশ্ন করাবো এবং তার আঙ্গিকে আমি কিছু কথা বলবো, এই স্লাইডটা ফলো করে যাবেন, ওকে? এর বাইরে অ্যাকাউন্টিং নিয়ে বেশি টেনশন করার দরকার নাই, মাথায় যদি কিছু থাকে আপনি পারবেন। বোঝা গেছে ভাইয়া? আচ্ছা, এরপরে আসি। আর যদি মনে করেন যে অনেক কঠিন করতে হবে, জাহাঙ্গীরনগর একটু ভিন্ন, ইত্যাদি ইত্যাদি, তাহলে আপনার মতো পড়তে পারেন, সমস্যা নাই, যেভাবে পড়েন হবে, প্রবলেম নাই। আসি, দেখি জাহাঙ্গীরনগর প্রশ্ন করেছে, দেখেন কি প্রশ্ন করেছে, অর্থনৈতিক মন্দার সময়কালে কোন ব্যয় প্রবাহ পদ্ধতি সর্বনিম্ন নিট আয় সৃষ্টি করে? জাহাঙ্গীরনগর একটা প্রশ্ন করেছে, হ্যাঁ। তার মানে আমাদের দেখেন তো, অর্থনৈতিক মন্দা আছে না ভাইয়া, অর্থনৈতিক মন্দা বলতে কি বোঝাচ্ছে? অর্থনৈতিক মন্দা কখন হয় বলেন তো? এটা হচ্ছে বলছে আমাদের মুদ্রাস্ফীতির সময়ে। কখন ভাইয়া? মুদ্রাস্ফীতির সময়ে। কখন? মুদ্রাস্ফীতির সময়, ঠিক আছে, মুদ্রাস্ফীতির সময় কি হয়? অর্থনৈতিক মন্দা হয়। এখন বলেন, মুদ্রাস্ফীতির সময় কোন পদ্ধতি নিট আয় সৃষ্টি করবে, কি বলেন তো? সর্বনিম্ন নিট আয় সৃষ্টি করবে, বলেন। তাহলে আমাদের মুদ্রাস্ফীতির সময় নিট আয় বা নিট মুনাফা কম হবে কোন পদ্ধতিতে, বলেন তো দেখি, কে বলতে পারে? সবাই একটু কমেন্ট করেন তো ভাইয়া, বলেন, সবাই একটু বলেন তো কি হবে, বলেন। ভাইরে, পেড ব্যাচের স্টুডেন্ট হন আর যে ব্যাচের স্টুডেন্টই হন, 105টা এমসিকিউ অনেক আগে পেজে পোস্ট করে দেওয়া হয়েছে, ওটা নিয়ে মাথা খারাপ করবেন না, ক্লাসের শেষে আবার পোস্ট করে দেওয়া হবে, ঠিক আছে? ক্লাস করেন মনোযোগ দিয়ে। কি হবে বলেন ভাইয়া, এটা কি হবে বলেন, এটা কি হবে? সুন্দর করে শিখাইছিলাম না? তাহলে মন্দা কখন হয়? যখন মুদ্রাস্ফীতি, তাই না? মন্দা বলতে মুদ্রাস্ফীতির একটা সিচুয়েশন বোঝাচ্ছে, যেখানে সর্বনিম্ন নিট আয় মানে কি? সর্বনিম্ন নিট আয় মানে সমাপনী মজুদ কি বলেন তো ভাইয়া? সমাপনী মজুদ কি হবে? সমাপনী মজুদ কম হবে। কি হবে? সমাপনী মজুদ কম হবে। তাহলে সমাপনী মজুদ কম হওয়া মানে কি? সম্পদ কম মানে নিট আয় কি হবে? কম হবে। ঢাবি তো কালকে এই কনসেপ্ট থেকে 4টা প্রশ্ন করেছিল, টের পেয়েছেন? যে সম্পদ বেশি মানে কি বেশি? আয় বেশি। আয় বেশি মানে কি হবে? ব্যয় কম। এই যে কনসেপ্ট একটা শিখাইছিলাম, 4টা প্রশ্ন আসছে এই কনসেপ্ট থেকে, টের পেয়েছেন? সমাপনী মজুদ বেশি হলে কি হবে, কম হলে কি হবে, বলেন। তাহলে কিসে ভাইয়া? লিফোতে, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা, পরে যাই আমরা, পরে আমরা যে প্রশ্নটা পড়ছি দেখি। এই যে আমি বললাম না, সমীকরণ সংক্রান্ত কিছু প্রশ্ন, হিসাব সমীকরণের পরিবর্তন রিলেটেড কিছু প্রশ্ন আসবে, এই রিলেটেড প্রশ্ন আপনারা পাবেন। দেখেন কি বলেছে, নিম্নের কোন লেনদেনের ফলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়? তাহলে আমরা কি জানি মালিকানা সত্ত্ব হ্রাস পায় কোনটির ফলে? নাম্বার এ তে বলছে ধারে সরঞ্জাম ক্রয়। সরঞ্জাম যদি ক্রয় করে তাহলে আমাদের সম্পদ বৃদ্ধি পাবে, যেহেতু ধারে ক্রয় করছে দায় বৃদ্ধি পাবে, তাহলে মালিকানা সত্ত্বের কোনো এখানে খেলা নাই। বলছে ধারে সেবা আয় ক্রয়, ধারেকে আমরা কি করছি? সেবা আয়, সেবা ক্রয় করছি। ধারে যদি আমরা সেবা ক্রয় করি, সেবা যদি ক্রয় করি তাহলে কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। ব্যয় হইলে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, যেহেতু ধারে করছি সেজন্য দায় বৃদ্ধি পাবে। আমরা দেখতে পাচ্ছি অপশন খ এর ফলে কি হচ্ছে ভাইয়া? অপশন খ এর ফলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। অপশন খ এর ফলে কি হচ্ছে ভাইয়া? মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে। তাহলে উত্তর কি হবে ভাইয়া বলেন তো? উত্তর কি হবে বলেন? এটার উত্তর কি হবে বলেন তো? এটার উত্তর কি হবে বলেন? ধারে সেবা ক্রয় করলে কি হবে আমাদের? ধারে সেবা ক্রয় করলে আমাদের মালিকানা সত্ত্ব কমে যাচ্ছে, তাই না? তাহলে আমাদের উত্তর হবে কোনটা? উত্তর হবে
বি নাম্বার। গ নাম্বার কি হচ্ছে দেখেন তো, গ নাম্বারে আমাদের বলছে বকেয়া বেতন পরিশোধ। তাহলে বকেয়া বেতন পরিশোধ করলে আমাদের সম্পদ কমছে আর দায় কমছে। ঘতে বলছে নগদে পণ্য বিক্রয়। ভাইয়া নগদে পণ্য বিক্রয় করলে কি হচ্ছে, নগদ টাকা বাড়ছে আমাদের, আর কি হচ্ছে, বিক্রি করলে আয় হচ্ছে, অর্থাৎ মালিকানা সত্ত্ব বাড়ছে। এই রিলেটেড যে সমীকরণগুলো আছে ভাইয়া, এই রিলেটেড সমীকরণগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে মালিকানা সত্ত্ব হ্রাস পেল কোনটির ফলে, ধারে সেবা ক্রয়ের ফলে। উত্তর কি হবে, উত্তর হবে খ নাম্বার। ক্লিয়ার, উত্তর হবে খ নাম্বার। তাহলে এই রিলেটেড আপনি প্রশ্ন কিন্তু পারবেন, ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনি পরীক্ষায় পাবেন, ঠিক আছে, এই রিলেটেড পরীক্ষায় প্রশ্ন পাবেন। কোনটির ফলে মালিকানা সত্ত্ব হ্রাস হচ্ছে, কোনটির ফলে সম্পদ হ্রাস হচ্ছে, কোনটির ফলে দায়ের হ্রাস হচ্ছে, এই প্রশ্নগুলো আপনি পরীক্ষায় পাবেন। এরপরে আসি ভাইয়া, দেখি এই যে দেখেন একটা ট্রিকি একটা প্রশ্ন করেছে, কি বলেছে, পরিশোধিত ব্যয়ের সমন্বয় দাখিলা না হলে হিসাব সমীকরণের উপরে কি প্রভাব পড়বে। পরিশোধিত ব্যয়, যে ব্যয়টা আপনার পরিশোধ করার কথা ছিল সেটি আপনি সমন্বয় কি করেননি। তাহলে পরিশোধিত ব্যয় মানে কি, পরিশোধিত ব্যয় মানে হচ্ছে আপনার পরিশোধ করার কথা ছিল কিন্তু সেটাকে কি করেননি, সমন্বয় করেননি। তাহলে এটার যেহেতু সমন্বয় করতে বলেছে, দ্যাট মিনস এই পরিশোধিত ব্যয় বলতে আপনার বকেয়া ব্যয়কে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে ভাইয়া, বকেয়া ব্যয়কে বোঝাচ্ছে। তাহলে পরিশোধিত ব্যয়ের সমন্বয় দাখিলা আপনি করেননি, যে ব্যয়টা পরিশোধ করার কথা ছিল তার কি করেননি ভাইয়া, সমন্বয় আপনি করেননি। তাহলে আমাকে বলেন তো, এই যে বকেয়া ব্যয়ের যদি আপনি সমন্বয় না করেন তাহলে কি ঘটনা ঘটবে ভাইয়া, কে বলতে পারে দেখি তো, বলেন ভাইয়া, বলেন তো, বকেয়া ব্যয়ের যদি সমন্বয় না করে তাহলে কি করতে হবে, বলেন। বকেয়া ব্যয়ের সমন্বয় না করলে কি হবে বলেন, এগুলো সব শেখানো হয়েছে না। পরিশোধিত ব্যয়ের সমন্বয় করেননি, অর্থাৎ যে ব্যয়টা আপনার পরিশোধ করতে হতো সেটা কি করেননি, সমন্বয় করেননি। তাহলে সমন্বয় করিনি মানে কি, যেহেতু সমন্বয় করার কথা আসছে, দ্যাট মিনস এই ব্যয়টা আপনি এখনো পরিশোধ করেননি। তাহলে আমার এটা কি বলবো, আমরা বকেয়া ব্যয় বলবো, তাই না ভাইয়া। তাহলে বকেয়া ব্যয়ের যদি আমরা সমন্বয় দাখিলা না দিই তাহলে কি হবে বলেন তো, ব্যয় বেশি, দায় কি হবে, বকেয়া ব্যয় হচ্ছে একটি দায় হিসাব। কি হিসাব ভাইয়া, দায় হিসাব। তাহলে দায় কি হবে, দায় কম হবে, তাই না ভাইয়া। দায় কি হবে, দায় কম হবে না, কারণ বকেয়া ব্যয়ের সমন্বয় আমরা কি শিখেছিলাম বলেন তো, বকেয়া ব্যয়ের সমন্বয় হচ্ছে ব্যয় হিসাব ডেবিট, দ্যাট মিনস আমার ব্যয় বৃদ্ধি। আর কি শিখেছিলাম, আর শিখেছিলাম হচ্ছে বকেয়া ব্যয় ক্রেডিট। বকেয়া ব্যয় কি ভাইয়া, ক্রেডিট, দ্যাট মিনস দায় বৃদ্ধি, এটা শিখেছিলাম। যদি আমরা সমন্বয় না করি তাহলে কি হবে, ব্যয় কমে যাবে, দায়ও কি হয়ে যাবে, দায়ও কমে যাবে, তাই না ভাইয়া। তাহলে উত্তর কি হবে বলেন তো, দায় এবং মালিকানা সত্ত্ব কম দেখানো হবে, ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বেশি দেখানো হয়, ঠিক আছে। উত্তর হবে দায় কম এবং মালিকানা সত্ত্ব বেশি। উত্তর হবে 4 নাম্বার। ভাই ব্যয় যদি কম হয় তাহলে মালিকানা সত্ত্ব বেশি হবে না, ব্যয় কম হলে মালিকানা সত্ত্ব বেশি হবে না। দেখেন সবাই কিন্তু আপনারা কি করছেন, আপনারা সবাই কিন্তু ভুল উত্তর করলেন। এখানে জিনিসটা বুঝতে হবে, আমি যখন বকেয়া ব্যয়ের সমন্বয় না করব তখন আমার ব্যয় কি হচ্ছে, ব্যয় কিন্তু কম হচ্ছে। আর ব্যয় যদি কম হয় তাহলে মালিকানা সত্ত্ব কি হচ্ছে বলেন তো, ব্যয় কম হইলে কি মালিকানা সত্ত্ব বেশি হচ্ছে না, বলেন বলেন ভাইয়া, বলেন তো, ব্যয় কম হইলে কি হবে বলেন। বুঝতে পেরেছেন, তাহলে দেখছেন এই জিনিসটা কিন্তু আপনারা ভুল করলেন। আপনারা মনে করেছেন ব্যয় কম মানে মালিকানা সত্ত্ব কম, আরে ব্যয় তো মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয়, ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক উল্টা, তাই না। বুঝতে পেরেছেন, আরে ক্লাস নিচ্ছে এর মধ্যে কল দিচ্ছে। ক্লিয়ার এটা ভাইয়া সবাই, তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেছি। ওকে, পরে যাই আমরা। হ্যাঁ, কনসেপ্ট বুঝেন। আচ্ছা, আমাদের RUGST-র একটা ব্যাচ আছে কিন্তু, হ্যাঁ 10 তারিখ থেকে আমাদের ভর্তি শেষ। আর এই ব্যাচের ফি হচ্ছে 1500 টাকা। যারা ভর্তি আছেন, এর বাইরে আর ভর্তি হওয়ার কারো দরকার নাই, মানে যারা ভর্তি আছেন আমাদের সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচে তারা ফ্রি পাবেন। আর যারা এখনো RU এবং GST-র জন্য একটা ভালো প্রিপারেশন খুঁজতে চাচ্ছেন, সুন্দর একটা প্রস্তুতি নিতে চাচ্ছেন, তারা ভর্তি হইতে পারেন। এই ব্যাচে ভর্তি হইলে এই যে ম্যাথ ক্লাস পাবেন, এবং এই ম্যাথ এর সাথে সাথে আপনাদের CU এবং জগন্নাথের যে প্রস্তুতি সেটাও কিন্তু এই কোর্সের সাথে ফ্রি পাবেন। অর্থাৎ একটা কোর্সে আপনি সকল ইউনিভার্সিটির প্রস্তুতি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। ক্লিয়ার ভাইয়া। তো এই ব্যাচে আমাদের ভর্তি শেষ হচ্ছে 10 তারিখ, অর্থাৎ আগামীকাল আমাদের ভর্তি শেষ হচ্ছে। আর 12 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা মিশন শুরু করে দিব, ঠিক আছে। তো যারা ভর্তি হতে চান পেজে নক দিয়ে রাখেন, দেন ভর্তি হয়ে যান দ্রুত, ঠিক আছে।
ওকে, পরে যাই। যারা ভর্তি আছে আমাদের অল ইন ওয়ান ব্যাচে তাদের আর ভর্তি হওয়ার দরকার নাই, কিন্তু যারা ডিউ ক্র্যাশ কোর্সে ভর্তি ছিল, ডিউ ক্র্যাশ কোর্স কিন্তু শুধুমাত্র ঢাবির জন্য ছিল, ঠিক আছে, ওরা কিন্তু পাবে না এটা। যারা এর আগে ভর্তি হয়েছে আমাদের সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচে 2500 টাকা এবং 3500 টাকা বই সহ, তাদের জন্য ফ্রি। ক্লিয়ার ভাইয়া? এবার দেখি আমরা একটা অঙ্ক। হ্যাঁ, দেখেন, মন্দা মানে মূল্য হ্রাস। মন্দা মানে মূল্য হ্রাস কেন হবে? মন্দা মানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের প্রারম্ভিক সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে 3 লাখ টাকা ও 1 লাখ টাকা। সারা বছর ধরে মালিক এত টাকা বিনিয়োগ করেন, এত টাকা উত্তোলন করেন, বছর শেষে সমাপনী মূলধন প্রারম্ভিকের 20% বেশি। উক্ত বছরে ব্যবসায়ের লাভ বা ক্ষতির পরিমাণ কত? ভাইয়া ভালো করে বুঝতে হবে একটু। হ্যাঁ, দেখেন, তাহলে লাভ অথবা ক্ষতি বের করতে বলেছে, তাই না? তাহলে আমরা দেখি তো, প্রারম্ভিক সম্পত্তি দেয়া আছে, আর কি দেয়া আছে? দায় দেয়া আছে, তাই না? তাহলে আমরা কি জানি, সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাবো? প্রারম্ভিক মূলধন পাবো, ঠিক আছে? তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন কত হবে? 2 লাখ টাকা হবে। বসাইলাম। সমাপনী মূলধন কোথায় বসে ভাইয়া? সমাপনী মূলধন প্রারম্ভিকের অপোজিট পাশে বসে। এখন বলছে দেখেন, বছর শেষে সমাপনী মূলধন প্রারম্ভিকের 20% বেশি। প্রারম্ভিক ছিল কত? প্রারম্ভিক ছিল 2 লক্ষ। তাহলে 2 লক্ষ টাকার 20% করলে কত হয় ভাইয়া বলেন তো? 2 দুগুণে 4, অর্থাৎ 40,000 টাকা। কি বলেছে? সমাপনী মূলধন প্রারম্ভিকের 20% বেশি, তার মানে এই 2 লাখ থেকে 40,000 যোগ করে দেন, তাহলে কত হবে? 2,40,000 টাকা। তাহলে এই 2,40,000 টাকা আমি কি পেলাম? সমাপনী মূলধন পেলাম। কত? 2,40,000 টাকা। এবার বলছে মালিক এত টাকা বিনিয়োগ করেন। আমরা জানি মালিক যদি বিনিয়োগ করে সেটাকে অতিরিক্ত মূলধন বলে। অতিরিক্ত মূলধন মালিকানা সত্ত্বকে বাড়িয়ে দেয়, সে কারণে সেটি প্রারম্ভিক মূলধনের পাশে বসবে। সেটি কত ভাইয়া? সেটি হচ্ছে 50,000 টাকা। হলো। 1 লাখ টাকা উত্তোলন করেন। ভাইয়া আমরা জানি উত্তোলন করলে কি হয়? মালিকানা সত্ত্ব কমে যায়। যেহেতু মালিকানা সত্ত্ব কমে যায়, সেটাই আমি বসাবো কোন পাশে? সেটি আমি বসাবো সমাপনী মূলধন পাশে। কত টাকা উত্তোলন করেছে? 1 লাখ টাকা উত্তোলন করেছে, ঠিক আছে? এখন আপনার জানতে চাচ্ছে লাভ বা ক্ষতির পরিমাণ কত। যদি লাভ হয় আমরা এদিকে বসাবো, যদি ভাইয়া ক্ষতি হয় তাহলে আমরা কি বসাবো? এই দিকে বসাবো, তাই না? এখন তাহলে আমি বুঝতে পারছি না লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে। তাহলে আমরা দেখবো যে দুই পাশের যোগফল কত। এই পারে যোগ করলে হচ্ছে 2,50,000 টাকা, এই পারে যোগ করলে হচ্ছে 3,40,000 টাকা। তাহলে আমাকে বলেন তো, এই 2,50,000 আর 3,40,000 বিয়োগফল কত ভাইয়া? বিয়োগফল হচ্ছে ভাইয়া কত টাকা? বিয়োগফল হচ্ছে 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা আমি কোন দিকে বসাবো? যেই পারে মান কম আছে, এ পারে মান বেশি, এই পারে মান কম, তাহলে আমাকে বসাইতে হবে এই পারে। দ্যাট মিন্স এই পারে কি আছে ভাইয়া? এই পারে আছে লাভ আছে। কি আছে? লাভ আছে। তার মানে আমার কি হয়েছে এখানে? এখানে আমার লাভ হয়েছে। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? আমার কি হয়েছে? লাভ হয়েছে। ক্লিয়ার? বলেন। আমি কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো আমার কি হয়েছে? লাভ হয়েছে। ক্লিয়ার? যদি এই পারে অ্যামাউন্ট বেশি হতো, যদি এই পারে অ্যামাউন্ট বেশি হতো তাহলে 2টাকে বিয়োগ করে অ্যামাউন্টটা বসাইতাম এখানে, তখন কি হইতো আমার? তখন আমার হয়তো ক্ষতি। আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? তো এই যে আমি বললাম না, একতরফা টাইপ জিনিসপত্র থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। যদি আসে এই ধরনের ম্যাথগুলো আসবে। বেসিক কনসেপ্ট তো আমরা বুঝি না ভাইয়া? বেসিক কনসেপ্ট তো আমরা বুঝি। এই পারে বসে প্রারম্ভিক অতিরিক্ত নিট লাভ, এই পারে বসে সমাপনী উত্তোলন আর নিট ক্ষতি, বসিয়ে যদি আমরা ব্যালেন্স করে দিই তাহলে হয়ে যাবে, তাই না ভাইয়া? এগুলো আমরা অনেক শিখেছি। পরে যাই আমরা দেখি। পরে আমাদের দেখেন এটা কি বলেছে, দেখেন তো, সরলরৈখিক পদ্ধতিতে 2023 সালের অবচয়ের পরিমাণ কত? এই যে অবচয় নির্ণয় থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসছে, তাই না? দেখেন, একটি স্থায়ী সরঞ্জামের ক্রয় মূল্য ছিল 58,000 টাকা, যা 1 এপ্রিল তারিখ 2023 সালে ক্রয় করা হয়। সরঞ্জামের আয়ুষ্কাল 10 বছর, ভগ্নাবশেষ মূল্য 2,000 টাকা। সরলরৈখিক পদ্ধতিতে অবচয় কত? ভাইয়া আপনাকে একটা জিনিস বলি, দেখেন শোনেন। ধরেন 2023 সালের 1 জানুয়ারি তারিখে সরঞ্জাম ক্রয় করা হয়েছে। হ্যাঁ, সরঞ্জাম ক্রয় করা হয়েছে 60,000 টাকা। ওকে। আর 2023 সালের 1 মার্চ তারিখ থেকে ব্যবহার শুরু করা হয়েছে। ঠিক আছে?
যদি ঘটনা এমন হয় তাহলে আপনি আমাকে বলেন তো একটু কষ্ট করে ভাইয়া, আপনি যখন অবচয় ধরবেন তখন কি আপনি 1 জানুয়ারি তারিখ থেকে অবচয় ধরবেন না 1 মার্চ তারিখ থেকে অবচয় ধরবেন? আমাকে একটু কষ্ট করে বলেন তো ভাইয়া, একটু বোঝার ট্রাই করেন, ঠিক আছে ভাইয়া, একটু বোঝার ট্রাই করেন। ওকে, ব্যয় থাকলে কি হতো, ক্ষতি যেই পাশে সেই পারে বসতো, ব্যয় আর ক্ষতির মধ্যে পার্থক্য আছে? ব্যয় আর ক্ষতির মধ্যে পার্থক্য আছে? এতটুকু কমন সেন্স ইউজ করতে হবে তো, নাহলে পরীক্ষার হলে বিপদে পড়বেন। ভাই দেখেন, 1 জানুয়ারি তারিখে আপনি কি করেছেন, ক্রয় করেছেন। ব্যবহার শুরু করছেন আপনি কবে, 1 মার্চ তারিখে। আমাকে এখন বলেন, অবচয় যখন আপনি হিসাব করবেন, আপনি 1 জানুয়ারি থেকে হিসাব করবেন না 1 মার্চ থেকে হিসাব করবেন? দেখি কে বলতে পারে, কে বলতে পারে ভাইয়া, দেখি তো কে বলতে পারে, কে বলতে পারে, বলেন। শোনেন, যদি ব্যবহারের তারিখ দেয়া থাকে তাহলে ব্যবহারের তারিখ থেকে অবচয় ধরতে হয়, মনে থাকবে। যদি ব্যবহারের তারিখ দেয়া থাকে, ব্যবহারের তারিখ থেকে আমাদের অবচয় ধরতে হয়, কারণ অবচয়ের সংজ্ঞাতে আমরা পড়েছি সম্পদ ব্যবহারজনিত মূল্যহ্রাসকে অবচয় বলে, ঠিক আছে। তো যেদিন কিনেছি সেদিন থেকে না, যেদিন ব্যবহার শুরু করেছি সেদিন থেকে অবচয় ধরতে হয়। ক্লিয়ার ভাইয়া? যেদিন আমি ব্যবহার শুরু করব সেদিন থেকে অবচয় ধরতে হয়। আর যদি কোনো কিছু বলা না থাকে, তার মানে এটা ধরে নেওয়া হয় যেদিন আমি কিনেছি সেই দিন থেকে আমি ব্যবহার শুরু করেছি। বোঝা গেছে ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? বলেন, কনসেপ্ট ক্লিয়ার আমার? তাহলে আমি 1 মার্চ থেকে হিসাব করব। ওকে, আচ্ছা। আর যদি কিছু না বলা থাকে, তাহলে যেদিন কিনেছি সেদিন থেকে ব্যবহার শুরু করেছি বলে আমরা সেদিন থেকে অবচয় ধরবো। তাহলে অবচয় ধরার নিয়ম কি বলেন? কি পদ্ধতি ভাইয়া এটা আমাদের? এটা হচ্ছে আমাদের কি পদ্ধতি? সরল রৈখিক পদ্ধতি। তাহলে আমাদের ক্রয় মূল্য থেকে বাদ দিব আমরা কি বলেন তো? ক্রয় মূল্য থেকে আমাদের যে ভগ্নাবশেষ মূল্য আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। দেওয়ার পরে কি করতে হবে, ভাগ দিতে হবে। কি দিয়ে ভাগ দিব আমরা? আয়ুষ্কাল 10 বছর দিয়ে আমরা ভাগ দিয়ে দেব। দিলে থাকে কত বলেন তো? 58 থেকে 2000 বাদ দিলে 56, 56কে 10 দিয়ে দিলে কত থাকে? 5600। এখন আমি সম্পদটি কিনেছিলাম কয় তারিখে? 1 এপ্রিল তারিখ থেকে কিনেছিলাম। তাহলে 1 এপ্রিল থেকে 31শে ডিসেম্বর কয় মাস হয় বলেন তো ভাইয়া? 1 এপ্রিল থেকে 31শে ডিসেম্বর কত মাস হয়? 9 মাস হয়, তাই না? তাহলে 9 মাসের আমার কি করতে হবে? আমাকে 9 মাসের অবচয় ধরতে হবে। তাহলে উপরে 9, নিচে কত? 12, তাই তো নাকি? এখন আমি যদি একটু কাটি, এটা 3 দিয়ে যদি কাটি তাহলে কত হয়? 3 হয়। আর এখানে কত হয়? 4 হয়। তাহলে 4 দিয়ে যদি আমরা 56কে কাটি, 4 14 কত হয় বলেন তো? 4 14 56, তাই না? তার মানে এখানে থাকে 1400। কত থাকে এখানে? 14 আর 2টা 0, আর এখানে থাকে হচ্ছে 3। তাহলে 3 14 কত বলেন তো? 4200। অর্থাৎ আমার অবচয়ের পরিমাণ কত? 4200 টাকা। সবাই কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি বুঝতে পেরেছি বলেন তো? আমরা কি সবাই বুঝতে পেরেছি এটা? তাহলে আমাদের এই জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে। এই জিনিসগুলো একটু সুন্দর করে আমাদের অবচয় নির্ণয় দেখতে হবে। যদি আমাদের ব্যবহারের তারিখ দেওয়া থাকতো তাহলে ব্যবহারের তারিখ থেকে আমাকে কি করতে হতো? অবচয় নির্ণয় করতে হতো। এই জিনিসগুলো দিয়ে আপনাকে কিন্তু আটকাইতে পারে। পরে যাই আমরা, দেখি। দেখেন, এই যে দেখেন, বিজ্ঞাপন খরচ হচ্ছে 60,000 টাকা, যা 5 বছরের জন্য প্রদান করা হয়েছে। এটি আইএফআরএস অনুযায়ী কিভাবে হিসাবভুক্ত করতে হবে? একটা প্রশ্ন দিয়েছে, দেখেন। তাহলে এটা আপনারা এইচএসসি তে করে আসছেন। কিচ্ছু না ভাইয়া, 5 বছরের জন্য কত ভাইয়া? বিজ্ঞাপন ব্যয় 5 বছরের জন্য হচ্ছে 60,000 টাকা, তাই না? 5 বছরের জন্য 60,000 টাকা। এখন 1 বছরের যে টাকা আছে, 1 বছরের টাকাটা আপনাকে ব্যয় হিসাবে লিখতে হবে। তাহলে 1 বছরের টাকা কত বলেন তো আমাকে? 1 বছরের টাকা হচ্ছে 60,000 ভাগ 5 সমান কত? এটা হচ্ছে 12,000 টাকা। এই 12,000 টাকা চলতি বছরে কি এটা বলেছে বলেন তো? বিজ্ঞাপন খরচ হিসাবে লিখতে হবে। এই 12,000 টাকা আমার বিজ্ঞাপন খরচ, তাই না? আর বিলম্বিত বিজ্ঞাপন অর্থাৎ সম্পদ হিসাবে কত লিখতে হবে বলেন তো? বিলম্বিত বিজ্ঞাপন এটি হচ্ছে একটি সম্পদ হিসাব, তাই না ভাইয়া? এটি হচ্ছে সম্পদ হিসাব। তাহলে এই সম্পদ হিসাবে আমাকে কত লিখতে হবে? দেখেন, টোটাল 60,000, এর মধ্যে খরচ হয়ে গেছে কত? 12,000 খরচ হয়ে গেছে। তাহলে অবশিষ্ট থাকলো কত ভাইয়া? অবশিষ্ট থাকলো হচ্ছে 48,000 টাকা। তাহলে এই 48,000 টাকাকে আপনাকে সম্পদ হিসাবে লিখতে হবে, তাই না ভাইয়া? বলেন তো আমাকে, বলেন, আমাকে বলেন, সবাই কি বুঝতে পেরেছি আমরা? বলেন। আমরা কি জানি? আমরা জানি যে বিজ্ঞাপন হচ্ছে একটি ব্যয় হিসাব, কিন্তু এই ব্যয়টি আমরা করেছি কতদিনের জন্য? 5 বছরের জন্য এই ব্যয়টি করেছি। তাহলে এটি যেহেতু আমি 5 বছরের জন্য করেছি, তাহলে বর্তমান বছরের খরচ কতটুকু? বর্তমান বছরের খরচ হচ্ছে ভাই আমার 1 বছরের 12,000 টাকা। এটা হচ্ছে আমার বিজ্ঞাপন খরচ।
আর টোটাল টাকাটা থেকে খরচটা যখন আমি বাদ দিয়ে দিব তাহলে থাকে কত 48,000 টাকা। এই 48,000 টাকাকে আমরা বিলম্বিত বিজ্ঞাপন নামে সম্পদ হিসাবে দেখাবো। সবাই কি বুঝছি ভাইয়া? সবাই কি ক্লিয়ার আমরা? ঠিক আছে। একজন জিজ্ঞাসা করছে আইএফআরএস মানে কি? আইএফআরএস মানে কি? তাহলে দেখি 12,000 টাকা খরচ এবং 48,000 টাকা সম্পত্তি হিসাবে দেখাতে হবে। এই যে উত্তর পেয়ে গেছি। সম্পূর্ণ 60,000 টাকা সম্পত্তি না ভাইয়া, চলতি বছর একটা খরচ হয়, হিসাবে কোনো প্রভাব পড়বে না। না, সম্পূর্ণ 60,000 টাকা খরচ দেখাতে হবে না। তাহলে উত্তর কত হবে আমাদের? উত্তর হবে ক নাম্বার। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি আমরা ভাইয়া? সবাই বুঝতে পেরেছি আমরা? ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন, এখন আমি যে আলোচনাটুকু করব ভাইয়া, এই আলোচনাটুকু আপনারা নোট করবেন। আমি জানি এটাতে তালগোল পাকাই দিবেন আপনারা। আমি এখন যে আলোচনাটুকু করব এটা নোট করবেন। যাবি এখান থেকে বিগত 10 সালের আমি প্রশ্ন দেখেছি, 10 সালের মধ্যে 5 থেকে 6 বারই প্রশ্ন করেছে। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার কথা এখন, ঠিক আছে? আমি যেগুলো আলোচনা করব এখন একটু মনোযোগ দিয়ে শোনেন সবাই, ঠিক আছে? দেখেন ভাইয়া কি বলেছে, অধিকার শেয়ার। কি শেয়ার? অধিকার শেয়ার, দ্যাট মিনস রাইট শেয়ার। অধিকার শেয়ার মানে কি ভাইয়া? অধিকার শেয়ার মানে হচ্ছে রাইট শেয়ার। কি শেয়ার ভাইয়া? রাইট শেয়ার। নাম শুনেছেন রাইট শেয়ারের? এখন এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ঠিক আছে? এখন এখান থেকে প্রশ্ন আসবে। কি প্রশ্ন আসবে জানেন? রাইট শেয়ার কাদের নিকট ইস্যু করা হয়? ম্যানেজমেন্টে প্রশ্ন আসতে পারে। রাইট শেয়ার কাদের নিকট ইস্যু করা হয়? রাইট শেয়ার হচ্ছে বর্তমান শেয়ার হোল্ডারদের নিকট ইস্যু করা হয়। বর্তমান অথবা বিদ্যমান যারা শেয়ার হোল্ডার, কি বললাম? বর্তমান অথবা বিদ্যমান শেয়ার হোল্ডারদের নিকট ইস্যু করা হয়, ঠিক আছে? ওকে ভাইয়া, চলে আসি। হ্যাঁ ভাইয়া, চলে আসি তাহলে। হ্যাঁ, ক্লাসে চলে আসি আমরা। তাহলে এই যে অধিকার শেয়ার আমাদের ইস্যু করব কার কাছে ভাইয়া? ইস্যু করব আমরা বিদ্যমান শেয়ার হোল্ডারদের নিকট। ওকে, তাহলে মনে রাখবেন সাধারণ শেয়ার এবং রাইট শেয়ার একই কাজ করবে, ঠিক আছে? সাধারণ শেয়ার ইস্যু এবং রাইট শেয়ার ইস্যু দুইটার কাজ হবে সেম। বুঝতে পেরেছেন? সাধারণ শেয়ার এবং রাইট শেয়ার যদি ইস্যু করা বলে তাহলে দুইটার কাজই হবে সেম, কারণ অধিকার শেয়ারও এক প্রকার সাধারণ শেয়ার। কিন্তু নাম কেন রাইট বা অধিকার হলো? তার কারণ হচ্ছে এরা শুধুমাত্র বর্তমান শেয়ার হোল্ডারদের নিকট ইস্যু করবে। তাহলে এটা করলে আমাদের কি হবে বলেন তো? এ বৃদ্ধি পাবে, তাই না? শেয়ার ইস্যু করলে আমাদের কি হয়? ব্যাংকের টাকা বাড়ে। আর কি বলেছি, দুনিয়ার যে শেয়ারই ইস্যু করা হোক না কেন আমার কি হবে ভাইয়া? মালিকানা সত্ত্ব বা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বৃদ্ধি পাবে, ঠিক আছে? তাহলে এ প্লাস ওই প্লাস। ক্লিয়ার ভাইয়া? তাহলে অধিকার শেয়ার বা রাইট শেয়ার ইস্যু করলে যা হয় সাধারণ শেয়ার ইস্যু করলেও তাই হয়। ক্লিয়ার? এরপরে দেখেন আপনাদের আর কিছু প্রশ্ন আসতে পারে, যেমন বলতে পারে এখান থেকে যেগুলো প্রশ্ন আসে সেটা হচ্ছে বোনাস শেয়ার ইস্যু, তাই না ভাইয়া? তাহলে বোনাস শেয়ার ইস্যু বা আমরা যদি বলি স্টক ডিভিডেন্ড, কি বলি ভাইয়া? স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড বা বোনাস শেয়ার দুইটা একই কথা। হ্যাঁ, বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড দুইটা একই কথা। তাহলে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড কেন করা হয়? লভ্যাংশ পরিশোধের জন্য। তাহলে লভ্যাংশ পরিশোধ করলে আমরা কই থেকে লভ্যাংশ পরিশোধ করি ভাইয়া? লভ্যাংশ পরিশোধ করি আমরা সংরক্ষিত মুনাফা থেকে। কই থেকে? সংরক্ষিত মুনাফা থেকে। সেই কারণে সংরক্ষিত মুনাফা কমে যাবে, দ্যাট মিনস মালিকানা সত্ত্ব কমে যাবে। আর কি বলেছি? বোনাস শেয়ার ইস্যু, যে শেয়ারই ইস্যু করেন না কেন আপনার কি হবে ভাইয়া? শেয়ার মূলধন নামক যে মালিকানা সত্ত্ব সেটা বৃদ্ধি পাবে, দ্যাট মিনস মালিকানা সত্ত্ব একবার বাড়ছে একবার কমছে, তার মানে মালিকানা সত্ত্ব
অপরিবর্তিত রয়েছে। ওকে, আপনাকে আবার বলতে পারে, দেখেন তো এইভাবে আসতে পারে, শেয়ারের মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করা হলো, শেয়ার ইস্যুর মাধ্যমে যন্ত্রপাতি ক্রয়, শেয়ার ইস্যুর মাধ্যমে কি করেছি আমি, শেয়ার ইস্যুর মাধ্যমে আমি যন্ত্রপাতি ক্রয় করেছি। কি ক্রয় করেছি? শেয়ার ইস্যুর মাধ্যমে যন্ত্রপাতি ক্রয় করেছি। ভাইয়া শেয়ার ইস্যুর মাধ্যমে যখন যন্ত্রপাতি ক্রয় করব তখন আমার কি হবে? যন্ত্রপাতি বৃদ্ধি পাবে, অর্থাৎ সম্পদ বৃদ্ধি পাবে, পেল। আর যেহেতু শেয়ার ইস্যু করেছি, শেয়ার ইস্যু করলে যে শেয়ারই ইস্যু করি না কেন আমার কি হবে ভাইয়া? শেয়ার ইস্যু করলেই শেয়ার মূলধন বা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। ভাইয়া এখান থেকে আরো পরীক্ষায় আসতে পারে, কি আসতে পারে? শেয়ারের মাধ্যমে কি আসতে পারে? শেয়ারের মাধ্যমে ঋণ পরিশোধ। শেয়ারের মাধ্যমে আমি কি পরিশোধ করছি? শেয়ারের মাধ্যমে আমি ঋণ পরিশোধ করছি। ভাইয়া শেয়ারের মাধ্যমে যখন ঋণ পরিশোধ করব তখন আমার কি হবে বলেন তো? ঋণ নামক যে দায়, সে দায়টি কমে যাবে। আর শেয়ারের মাধ্যমে মানে শেয়ার ইস্যুর মাধ্যমে, শেয়ার ইস্যু করলে কি হয়? শেয়ার ইস্যু করলে আমার শেয়ার মূলধন নামক মালিকানা সত্ত্ব কি হবে? মালিকানা সত্ত্ব আমার বেড়ে যাবে। বুঝতে পেরেছেন সবাই? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে শেয়ার রিলেটেড এই জিনিসগুলো আমাদের কিন্তু একটু ভালো করে দেখতে হবে, ঠিক আছে? যে শেয়ারের মাধ্যমে আমি যন্ত্রপাতি কিনছি, তাহলে কি হবে? শেয়ারের মাধ্যমে আমি ঋণ পরিশোধ করছি, তাহলে কি হবে? ঠিক আছে, বলেন তো এটা করলে কি হবে বলেন তো? এই জিনিসটা করলে কি হবে বলেন তো? শেয়ার ইস্যুর মাধ্যমে বেতন পরিশোধ, বলেন কি হবে? সমীকরণের কি প্রভাব পড়বে বলেন? সমীকরণের কি প্রভাব পড়বে কে বলতে পারে দেখি তো ভাইয়া, বলেন। শেয়ার ইস্যুর মাধ্যমে বেতন পরিশোধ করা হলো, তাহলে কি হবে বলেন, কে বলতে পারে? এটা কে বলতে পারে? অগ্রাধিকার করলেও সেম হবে ভাইয়া। হ্যাঁ, অগ্রাধিকার করলেও সেম হবে, অগ্রাধিকার করলেও সেম হবে, অগ্রাধিকার শেয়ার করলেও সেম হবে। ঠিক আছে, অগ্রাধিকার করেন, সাধারণ করেন, অধিকার শেয়ার করেন, এগুলো ইফেক্ট হচ্ছে সেম, সেম ইফেক্ট, এগুলো সেম ইফেক্ট। ক্লিয়ার? বলেন। হ্যাঁ, বেতন প্লাস শেয়ার মূলধন প্লাস। বেতন প্লাস মানে কি? বেতন প্লাস তো, বেতন তো আর মানে হিসাব সমীকরণের কোনো উপাদান না। হিসাব সমীকরণের যে উপাদান এ সমান এল প্লাস ওই, এ সমান এল প্লাস ওইতে কি প্রভাব পড়বে সেটা বলেন। মূলধন বাড়বে, ব্যয় বাড়বে। হ্যাঁ, এ সমান এল প্লাস ওইতে কি হবে বলেন? শেয়ার ইস্যু মাথায় ঢোকে না, শেয়ার ইস্যু মাথায় না ঢুকলে আর কি হবে? শেয়ার ইস্যু করলেই, শেয়ার যদি ইস্যু করা হয় তাহলে শেয়ার মূলধন বেড়ে যাবে, মানে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। বোঝা গেছে? শেয়ার ইস্যু করা হয় মূলধন সংগ্রহের জন্য, তাহলে শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে। এখন শেয়ার যে আপনি ইস্যু করলেন, কিছুর বিনিময়ে তো ইস্যু করবেন। কিসের বিনিময়ে ইস্যু করবেন? কিছু না বলা থাকলে টাকার বিনিময়ে ইস্যু করবেন, সে কারণে সম্পদ বাড়বে। যদি বলে যন্ত্রপাতির বিনিময়ে শেয়ার ইস্যু, তার মানে শেয়ার ইস্যু করলেই মালিকানা সত্ত্ব বাড়বে, মূলধন বাড়বে, তার মানে মালিকানা সত্ত্ব বাড়বে। কিসের বিনিময়ে? যন্ত্রপাতির বিনিময়ে, তার মানে যন্ত্রপাতি বাড়বে। ঠিক আছে, এখন বলেছি আমি শেয়ার ইস্যু করছি, বেতন পরিশোধ করছি, তার মানে শেয়ার ইস্যু করলে মালিকানা সত্ত্ব বাড়বে, ওই বাড়লো, বেতন দিচ্ছি, শেয়ার দিয়ে আমি কি দিচ্ছি? বেতন দিচ্ছি। তাহলে বেতন দিচ্ছি মানে কি? ব্যয় বেড়ে যাচ্ছে না? ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কি হয়? কমে যায়। তাহলে বেতন, শেয়ার ইস্যুর মাধ্যমে যখন আমি বেতন পরিশোধ করব তখন আমার কি হবে বলেন তো? ওই বা মালিকানা সত্ত্ব কি হবে বলেন তো? অপরিবর্তিত থাকবে না, একবার বাড়বে একবার কমবে। রাইট ভাইয়া? একবার কি হবে? একবার বাড়বে। কেন বাড়লো? কারণ আমি শেয়ার ইস্যু করছি। আর একবার কমছে কেন? কারণ বেতন নামক ব্যয় পরিশোধ করছি, ব্যয় পরিশোধ করলে মালিকানা সত্ত্ব কমে যায়। বুঝতে পেরেছেন ভাইয়া? হ্যাঁ, এই যে অনেকে পারেছে, তো অনেকে পেরেছে। শেয়ার ইস্যু কেন বুঝবেন না ভাই? শেয়ার ইস্যু না বোঝার কিছু আছে? শেয়ার ইস্যু কি না বোঝার কিছু আছে? শেয়ার ইস্যুর মতো সহজ জিনিস আছে দুনিয়াতে? বলেন। পরে যাই, দেখেন, এই যে দেখেন, একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য ছিল 1 লাখ টাকা, 10% হারে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরলে 3 বছর পর মেশিনের বই মূল্য কত হবে?
3 বছর পরে বই মূল্য, তাই না? তাহলে 1 লাখ টাকা ছিল প্রথমে, 1 লাখ টাকার উপরে 10% ধরবো, ধরলে কত হয়? 10,000 টাকা হয়। এটা প্রথম বছরের অবচয়। দ্বিতীয় বছরে যখন আমি অবচয় ধরবো তখন কি করব আমি? 1 লাখ মাইনাস 10,000, তাই তো? 1 লাখ মাইনাস 10,000 উপরে আমি কি করব? 10% ধরবো। দ্যাট মিনস 1 লাখ থেকে 10 বাদ দিলে 90,000, 90,000 উপরে 10% করলে হবে 9,000 টাকা অবচয়। তৃতীয় বছরে আমি চলে আসি, তৃতীয় বছরে আমি কি করব? 90,000 টাকার উপরে অবচয় ধরেছিলাম দ্বিতীয় বছরে, এই যে 90,000, এই 90,000 টাকা থেকে আবার আমি কি করব? দ্বিতীয় বছরের অবচয় 9,000কে আমি বাদ দিব, এর উপরে কত ধরবো? এর উপরে 10% ধরবো। তাহলে 90 থেকে 9 বাদ দিলে থাকে কত? 81,000, 81,000-এর উপরে 10% করলে হবে কত? 8,100। তাহলে এই যে 8,100 এটা কি হইলো বলেন তো? এই 8,100 হচ্ছে আমার তৃতীয় বছরের অবচয়। এখন আপনার জানতে চেয়েছে 3 বছর পর মেশিনের বইমূল্য কত? 3 বছর পরে মেশিনের বইমূল্য কত? তাহলে আমরা এখন 3 বছরের অবচয়কে যোগ করি। 19,000 আর 8-এ কত? 19 আর 8-এ 27,100। এই 27,100 হচ্ছে পুঞ্জীভূত অবচয়। 3 বছরের অবচয়কে একসাথে যোগ করলে হয় এটা পুঞ্জীভূত অবচয়। এবার 1 লাখ টাকা থেকে আপনি কি করবেন? ক্রয় মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় 27,100কে আপনি বাদ দিয়ে দেন, তাহলে থাকে কত টাকা বলেন? এখানে থাকে হচ্ছে 900, এখানে থাকে 8 2, এখানে থাকে 3 7, তাহলে আমার হবে 72,900 টাকা। ঠিক আছে, 72,900 টাকা থাকে। বুঝতে পেরেছি ভাইয়া? সবাই বুঝছি? তাহলে এই জিনিসগুলো একটু সুন্দর করে দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদের একটু সুন্দর করে দেখতে হবে। এটা একবারেও বের করা যায়, কিন্তু একবারে বের করার দরকার নাই, এভাবে করেন, সমস্যা নাই। একবারে বের করতে গেলে অনেক অঙ্কে ক্যালকুলেশন একটু কঠিন হয়ে যাবে। পরে যাই আমরা, দেখি। এই যে দেখেন, মূলধন জাতীয় ব্যয় নয়। হ্যাঁ, দেখেন নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়? নিচের কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়? মূলধন জাতীয় ব্যয় নয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় কোনগুলো ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়ের ফলে কি হয় বলেন তো? স্থায়ী সম্পদ অর্জিত হয়, তাই না? মূলধন জাতীয় ব্যয়ের ফলে কি হয়? স্থায়ী সম্পদ অর্জিত হয়, তাই তো? মূলধন জাতীয় ব্যয়ের ফলে স্থায়ী সম্পদ অর্জিত হয়। মূলধন জাতীয় ব্যয়কে কোথায় দেখানো হয়? মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয় উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণীর কোন পাশে বলেন তো? সম্পদ পাশে। কোথায় দেখানো হয়? উদ্বৃত্তপত্র বা আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ পাশে দেখানো হয়। ক্লিয়ার? তাহলে এখন জিজ্ঞাসা করেছে কোনটি মূলধন জাতীয় ব্যয় নয়। আমরা জানি মূলধন জাতীয় ব্যয় মানেই হচ্ছে সম্পদ। মূলধন জাতীয় ব্যয় মানে কি? স্থায়ী সম্পদ। তাহলে এর মধ্যে কোনটি স্থায়ী সম্পদ নয় দেখেন তো? মোটর গাড়ি ক্রয়। মোটর গাড়ি কি স্থায়ী সম্পদ না? মোটর গাড়ি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের অবচয়, ভাইয়া অবচয় কি স্থায়ী সম্পদ না? অবচয় হচ্ছে একটি ব্যয় হিসাব, আর সকল ব্যয় হিসাবই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। কি জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। কপিরাইট অর্জন ব্যয়, কপিরাইট অর্জন করতে যে ব্যয় করা হয়, কপিরাইট হচ্ছে একটি অস্পর্শনীয় স্থায়ী সম্পদ। দ্যাট মিনস এটিও একটি স্থায়ী সম্পদ। আসবাবপত্র ক্রয়, এটা তো নিশ্চিন্তে আমার স্থায়ী সম্পদ। তাহলে উত্তর হবে খ নম্বর। এখান থেকে আরো কিছু আলোচনা শুনেন। মুনাফা জাতীয় ব্যয়, তাই না ভাইয়া? মুনাফা জাতীয় ব্যয়, এই মুনাফা জাতীয় ব্যয়কে আবার কি নামে ডাকে জানেন? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়, এই মুনাফা জাতীয় ব্যয়কে রাজস্ব জাতীয় ব্যয় বলা হয়। কি বলা হয়? রাজস্ব জাতীয় ব্যয়। ঠিক আছে, মুনাফা জাতীয় ব্যয়কে বলা হয় রাজস্ব জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কোনগুলো? সকল প্রকার ব্যয় হিসাবগুলো। কি বললাম? মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সকল প্রকার ব্যয় হিসাব। মুনাফা জাতীয় ব্যয়কে কোথায় দেখানো হয়? আয় বিবরণী বা বিশদ আয় বিবরণীতে দেখানো হয়। ঠিক আছে, তাহলে মুনাফা জাতীয় ব্যয়কে দেখানো হয় আয় বিবরণীতে, আর মূলধন জাতীয় ব্যয়কে দেখানো হয় কোথায়? উদ্বৃত্ত পত্রে দেখানো হয়। কোথায়? উদ্বৃত্ত পত্র বা আর্থিক অবস্থার বিবরণীতে দেখানো হয়। ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন? এগুলো বেসিক, এগুলো দেখে যেতে হবে। এবার আমার কিছু কথা শোনেন ভাইয়া, ঠিক আছে? এই যে দেখেন, আপনাকে যদি কিছু জিনিস আমি অপশন দিই, এগুলো বারবার পরীক্ষায় আসে। দেখেন, সম্পদের পরিবহন খরচ, আপনাকে বলেছে সম্পদের পরিবহন খরচ, বলেন তো এটি মূলধন না মুনাফা জাতীয় ব্যয়? সম্পদের পরিবহন খরচ, সম্পদের সংস্থাপন ব্যয়। ঠিক আছে, বলেন এই দুইটা মূলধন জাতীয় না মুনাফা জাতীয়? কে বলতে পারে দেখি তো ভাইয়া? সম্পদের পরিবহন খরচ, সম্পদের সংস্থাপন ব্যয়, সম্পদের সংস্কার ব্যয়, সম্পদের পূর্ণ সংস্কার ব্যয়,
বলেন এগুলো কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয়, কে বলতে পারে বলেন তো ভাইয়া? এগুলো হচ্ছে মূলধন জাতীয়, ঠিক আছে। সম্পদের পরিবহন খরচ, সম্পদের সংস্থাপন ব্যয়, এগুলো হচ্ছে সম্পদ ব্যবহারের আগের খরচ। সম্পদ ব্যবহারের আগে যে খরচগুলো হয় সেগুলোকে আমরা বলবো মূলধন জাতীয় ব্যয়, ঠিক আছে। এখন এখানে কিছু কথা আছে, দেখেন মেরামত, ঠিক আছে, এখানে কিছু কথা আছে। যদি বলে মেরামত ব্যয়, কি ব্যয় ভাইয়া? আপনাকে বলেছে মেরামত ব্যয়। ভাইয়া এই মেরামত সাধারণত আমরা ধরে নিব সম্পদ ব্যবহারের পরে নষ্ট হয়েছে, তারপর আমি মেরামত করেছি, এটি হবে মুনাফা, এটি হবে মুনাফা। কিন্তু যদি আপনাকে বলে সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত, সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত ব্যয়, এটা যদি বলে সদ্য ক্রয়কৃত সম্পদের মেরামত ব্যয়, বা আপনাকে যদি বলে নতুন সম্পদের মেরামত ব্যয়, যেটাই বলুক না কেন, যেটা মাত্র কিনেছেন, কেনার পরেই মেরামত করতে হয়েছে, এমন কথা হইলে তখন সেটি হবে মূলধন জাতীয় ব্যয়। এরকম হলে তখন সেটি কি হবে? তখন সেটি হবে মূলধন জাতীয় ব্যয়। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার? বলেন সবাই কি বুঝছি আমরা? তাহলে এই জিনিসগুলো একটু সুন্দর করে আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আমাদেরকে একটু সুন্দর করে দেখতে হবে। এখান থেকে আমাদের কিছু ম্যাথ আসতে পারে। এই যে দেখেন এরকম ম্যাথ কি বলেছে এখানে, আমরা একটু পড়ি। একটি মেশিনের ক্রয় মূল্য ৮০,০০০ টাকা, ঠিক আছে। মেশিনের পরিবহন খরচ ১৫০০ টাকা, তাহলে পরিবহন খরচটা যোগ হবে না মেশিনের সাথে? স্থাপন ব্যয় আছে না ৩০০০ টাকা, এই স্থাপন ব্যয়কেও কি করতে হবে? যোগ করতে হবে। বার্ষিক লাইসেন্স ফি, ভাইয়া লাইসেন্স ফি প্রতি বছর লাইসেন্সকে কি করতে হয়? নবায়ন করতে হয়। লাইসেন্সটা প্রতি বছর কি করতে হয়? নবায়ন করতে হয়। লাইসেন্স যদি প্রতি বছর রিনিউ করা লাগে, নবায়ন করা লাগে, তাহলে সে লাইসেন্স ফিটা হচ্ছে কি? সে লাইসেন্স ফিটা হচ্ছে ভাইয়া মুনাফা জাতীয় ব্যয়। মনে থাকবে এই লাইসেন্স ফিটা কি ব্যয়? লাইসেন্স ফিটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, ঠিক আছে। এই প্রশ্নটা বারবার আসে আপনার গুচ্ছ এবং জাহাঙ্গীরনগরে, ঠিক আছে। তাহলে এই যে বার্ষিক লাইসেন্স ফি, এটা কি যোগ করতে পারবো আমরা? মেশিন হিসাবে কত টাকা ডেবিট হবে? মেশিন হিসাবে সেই জিনিসগুলোকে আমরা ডেবিট করব যেগুলো মূলধন জাতীয় ব্যয়। মেশিন হিসাবে আমরা সেই জিনিসগুলোকে ডেবিট করতে পারবো যেগুলো মূলধন জাতীয় ব্যয়। তাহলে মেশিন হিসাবে কত হবে ভাইয়া বলেন তো? ৮৪,৫০০ টাকা। ক্লিয়ার সবাই? ক্লিয়ার সবাই? এই জিনিসটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা সুন্দর করে দেখে যেতে হবে। ওকে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, একটু দেখে যাব আমরা। ক্লিয়ার? ওকে, পরে যাই আমরা। হ্যাঁ, দেখেন এই যে দেখেন এই জায়গা থেকে বেশ কিছু জিনিস দেখে যাবেন। এই প্রশ্নগুলোর কথা আমি বলছিলাম, কোনটি সচ্ছলতা নির্দেশক অনুপাত, ঠিক আছে ভাইয়া। সচ্ছলতা দ্বারা কি নির্দেশ করে? সচ্ছলতা দ্বারা প্রতিষ্ঠানের মোট দায়, কি দায় ভাইয়া? মোট দায়, অথবা আমরা বলতে পারি দায় অথবা দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করা হয়। কি? দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করে, ঠিক আছে। তাহলে সচ্ছলতা অনুপাত দিয়ে মোট দায়, দায় অথবা দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতা নির্দেশ করা হয়, ঠিক আছে ভাইয়া। এখন এই সচ্ছলতা অনুপাতগুলো কোনগুলো? ঋণ মূলধন অনুপাত, তার মানে এ ঋণ মানে হচ্ছে দায়, সকল দায়, এবং মূলধন মানে মালিকানা সত্ত্বকে বোঝাচ্ছে। তাহলে এই যে ঋণ মূলধন অনুপাত, তারপরে আমরা বলতে পারি সম্পত্তি মালিকানা অনুপাত, আছে না ভাইয়া। তারপরে আমরা বলতে পারি সম্পদ দায় অনুপাত, তারপর আমরা বলতে পারি দায় মালিকানা অনুপাত, এগুলো আছে না। এগুলো হচ্ছে ভাইয়া সচ্ছলতা নির্দেশক অনুপাত, এগুলোকে বলা হয় সচ্ছলতা নির্দেশক অনুপাত। তাহলে সচ্ছলতা নির্দেশক অনুপাতের কাজ কি? প্রতিষ্ঠানের মোট দায়, দায় অথবা দীর্ঘমেয়াদী দায় পরিশোধের ক্ষমতা কি হয়? যাচাই করা যায় সচ্ছলতার অনুপাত দিয়ে। সচ্ছলতার অনুপাতগুলো সম্পদ মালিকানা অনুপাত, সম্পদ দায় অনুপাত, দায় মালিকানা অনুপাত, এগুলোকে আমরা বলতে পারছি কি অনুপাত? এগুলোকে আমরা বলছি সচ্ছলতা নির্দেশক অনুপাত, ঠিক আছে ভাইয়া। এখন দেখেন সচ্ছলতা নির্দেশক অনুপাত হচ্ছে এগুলো। ওকে, এখন যদি বলে প্রতিষ্ঠানের তারল্য অনুপাত কোনটি? তারল্য অনুপাত কোনগুলো? তাহলে তারল্য অনুপাতের কাজ কি? তারল্য অনুপাতের কাজ হচ্ছে প্রতিষ্ঠানের স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা, যেটা গতকাল ঢাবিতে রিটেনে আসছিল, তাই না ভাইয়া? স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা, তাই না? স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা। ভাইয়া এই তারল্য অনুপাতগুলো কোনগুলো? এই যে দেখেন চলতি অনুপাত একটি তারল্য অনুপাত, দ্রুত অনুপাত বা ত্বরিত অনুপাত, বা এটাকে আমরা কি বলি? অ্যাসিড টেস্ট অনুপাত। এই অ্যাসিড টেস্ট অনুপাত একটি কি অনুপাত? তারল্য অনুপাত। তাহলে এই জিনিসগুলো আমাকে দেখতে হবে। আবার যদি বলে দক্ষতা, কারবারের দক্ষতা পরিমাপক অনুপাতগুলো কোনগুলো? তাহলে দক্ষতা পরিমাপক অনুপাত কোনগুলো কে বলতে পারে দেখি তো?
ভাইয়া বলেন তো দক্ষতা পরিমাপক অনুপাতগুলো কোনগুলো? কেমন পড়াশোনা করেছেন একটু বলেন। কোন অনুপাতগুলো দিয়ে আমরা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করতে পারবো, এটা কে বলতে পারে দেখি তো আমরা। ভাইয়া কোন অনুপাত দিয়ে প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করা যায়, এটা কে বলতে পারে দেখি তো আমরা। বলেন কোন অনুপাত দিয়ে কারবারের বা প্রতিষ্ঠানের দক্ষতাকে পরিমাপ করা যায়, কে বলতে পারে দেখি। বলেন কোন অনুপাত দিয়ে কারবারে দক্ষতা পরিমাপ করা যায়, কে বলতে পারে দেখি তো। দক্ষতা পরিমাপক অনুপাতগুলো কোনগুলো, কে বলতে পারে দেখি। কমেন্ট কই কই কমেন্ট কই দেখি। মুনাফা, ভেরি গুড, মুনাফার অনুপাত। কোনগুলো ভাইয়া? মুনাফার অনুপাত। কোন অনুপাতগুলো দিয়ে? মুনাফার অনুপাত দিয়ে কারবারের দক্ষতা পরিমাপ করা যায়, তাই না ভাইয়া? নিট লাভ অনুপাত, মোট লাভ অনুপাত, সম্পত্তির ওপর মুনাফার হার, বিনিয়োগের ওপরে মুনাফার হার, শেয়ার প্রতি আয় আছে না, আয় এবং মুনাফা নিয়ে যে অনুপাতগুলো আছে সেগুলো দিয়ে কারবারের দক্ষতা পরিমাপ করা যায়। ভাইয়া আপনাকে একটু কথা বলি, সেটা হচ্ছে যদি পরীক্ষায় আপনি দেখেন বলেছে নিচের কোনটি দিয়ে আমরা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করতে পারবো, তাহলে মুনাফার অনুপাত। অপশনে দেখছেন আছে নিট মুনাফার হার, কি আছে? নিট মুনাফার হার। আবার আছে সম্পত্তির ওপর মুনাফার হার। কোনটি উত্তর করবেন বলেন তো? দুইটাই তো মুনাফার অনুপাত, তাহলে উত্তর করবেন কোনটা, কে বলতে পারে দেখি। আপনাকে বলেছে নিচের কোনটি দিয়ে প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপ করা যায়, তো আমরা জানি মুনাফার অনুপাতগুলো দিয়ে কি করতে পারি? দক্ষতা পরিমাপ করতে পারি। তো অপশনে আমরা দেখতে পাচ্ছি দুইটা মুনাফার অনুপাত দেয়া আছে, একটি হচ্ছে নিট মুনাফার হার আর একটা হচ্ছে সম্পত্তির ওপর মুনাফার হার অনুপাত। তো এমন যদি হয় তাহলে আমরা উত্তর করব কোনটা বলেন তো ভাইয়া। তাহলে আমরা উত্তর করব কোনটা, কে বলতে পারে দেখি। চলতি অনুপাত দিয়েছেন, হ্যাঁ দিতে পারে উত্তর। তাহলে আমরা উত্তর করব নিট মুনাফা, কারণ নিট মুনাফা এবং মোট মুনাফার অনুপাত এই দুইটা যদি থাকে এটাকে উত্তর করা বেস্ট আমাদের জন্য। ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ নিট মুনাফা উত্তর করব। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আসি, দেখেন কোনটি দিয়ে প্রতিষ্ঠানের কার্যকারিতা যাচাই করা যায়। কি বললাম? কার্যকারিতা। কার্যকারিতা মানে কি বলেন তো? অ্যাক্টিভিটি যাচাই করা যায়, প্রতিষ্ঠানের অ্যাক্টিভিটি যাচাই করা যায়। কার্যকারিতা, কতটা কার্যকরভাবে আমার প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। তাহলে কার্যকারিতার অনুপাত কোনগুলো, কে বলতে পারে বলেন। কার্যকারিতার অনুপাতগুলো হচ্ছে যার সাথে কি রয়েছে? যার সাথে আবর্তন রয়েছে। কি রয়েছে? যার সাথে আবর্তন রয়েছে। যাদের সাথে আবর্তন রয়েছে তারাই হচ্ছে কার্যকারিতার অনুপাত। যাদের সাথে আবর্তন রয়েছে তারাই হচ্ছে কার্যকারিতার অনুপাত। ক্লিয়ার ভাইয়া? ভেরি গুড, থ্যাংক ইউ। এই তো এই জিনিসগুলো আমাদেরকে ভাইয়া জানতে হবে, হ্যাঁ, না জানলে কিন্তু হবে না। পরে যাই, কি বলেছে? ও এই অঙ্কটা করেন তো দেখি, কালকে আসছিল, কালকে রিটেনে আসছিল, পেরেছেন অঙ্কটা? এই অঙ্কটা কালকে রিটেনে আসছিল, পেরেছেন বলেন। এই অঙ্কটা কালকে রিটেনে আসছিল, খালি অপশন তো ছিল না, মানে উত্তর মানে অ্যামাউন্ট চেঞ্জ করে প্রশ্নটা কালকে রিটেনে আসছিল। এটার উত্তর করেন তো ভাইয়া দেখি। এটার উত্তর করেননি, হ্যাঁ বার রয়েছে, ভেরি গুড, বার, আবর্তন অনুপাতগুলো, রাইট। এই প্রশ্নটা কালকে পরীক্ষায় আসছিল ভাইয়া, দেখি তো উত্তর করেন তো দেখি। কত উত্তর হবে? পারি নাই। কেন পারেননি রে ভাই? আপনি এখনো পেড ব্যাচে, আপনি তো মনে হয় পেড ব্যাচের স্টুডেন্ট, এখনো অবচয়ের ক্লাসে যান, যে অবচয়ের ক্লাসগুলো খোলেন, দেখেন আমি প্রশ্নটা সলভ করাইছি আপনাকে, কেন পারবেন না আজব? পারি না এটা কোনো কথা? দেখেন দেখেন কোন পদ্ধতি বলেছে? সরল রৈখিক পদ্ধতি। সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি হয়? সমান হয়। সরল রৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয় কি হয়? সমান হয়। তার মানে 20% হারে যখন আপনি অবচয় ধরবেন, এখানে তারা একটা অবচয়ের মান দিয়ে দিয়েছে, দেখেন সে যেই সালে আমি অবচয় ধরি না কেন, অবচয় কত? 20,000 টাকা। তার মানে 20% হারে আপনি যখন অবচয় ধরবেন তখন যে কোনো বছরই অবচয়ের পরিমাণ কত হবে? অবচয়ের পরিমাণ হবে 20,000 টাকা। দ্যাট মিনস এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা তো 20%-এর সমান, তাই না ভাইয়া বলেন তো? অবচয়ের হার যদি 20% হয় তাহলে অবচয় কত? 20,000 টাকা, এটাই তো বলেছে নাকি? তার মানে কি 20% সমান কত টাকা? 20% সমান হচ্ছে 20,000 টাকা, রাইট ভাইয়া? 20% সমান কত? 20,000 টাকা। তাহলে আমি কি শিখাইছিলাম? একটার সমান যদি আরেকটা হয় তাহলে আমরা কি করতে পারি? এই যে ভাগ দিতে পারি না, 20,000 ভাগ 20 করতে পারি, একই জিনিস দিয়ে ভাগ করতে পারি আমরা। এটি হচ্ছে কি? এটি হচ্ছে অবচয়ের হার। এই অবচয়ের হার দিয়ে যদি আমরা অবচয় ধরি তাহলে কি বের হচ্ছে? এটা হচ্ছে সে অবচয় বের হচ্ছে। তার মানে এটিও অবচয়,
এটিও হচ্ছে অবচয়, একটা হচ্ছে পার্সেন্টেজে, একটি হচ্ছে টাকায়, কিন্তু দুইটা জিনিস হচ্ছে একই জিনিস। তার মানে আমরা কি করতে পারি, টাকাকে পার্সেন্টেজ দিয়ে ভাগ দিতে পারি। গুণ দিব কি দিয়ে, গুণ দিব আমরা 100 দিয়ে। তাহলে 100 দিয়ে যখন আমি গুণ দিব কত আসবে দেখি তো, আমরা শূন্য কাটলাম, শূন্য কাটলাম, এটাকে কাটলে কত হয়, 1 হয়। শূন্য আছে কয়টা, 1 2 3, তার মানে এখানে আসছে কত, 100 100 কত হয়, 100 100 কল দেয় কেন রে বাবা, আমি ক্লাসে আছি, ক্লাসের মধ্যে কল দিবে কেন আমি বুঝি না। তাহলে 100 100 কত হয় বলেন তো, 1 লক্ষ টাকা হয়, সরি 100 কেন বলছি, 1000, সরি 1000, 1000 1100 কত হয়, 1 লক্ষ টাকা হয়। ভাইয়া বলেন তো, এই যে 100 দিয়ে যে আমরা গুণ দিলাম, 100 হচ্ছে কিসের মান, 100 হচ্ছে অবচয়যোগ্যর মান, ঠিক আছে। কিছু কিছু ছেলে মেয়ে এতটুকু করে আসছে, তারা 100%-এর মান বের করে চলে আসছে, কিন্তু ভাইয়া সরলরৈখিক পদ্ধতিতে যে অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরতে হয় সেটা আপনি জানেন না, এটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। এখন এই অবচয়যোগ্য মূল্যের সাথে আপনি যখন ভগ্নাবশেষ মূল্য আপনি যোগ দিবেন, এই ভগ্নাবশেষ মূল্যকে যখন আপনি যোগ দিবেন, তখন আপনি পাবেন ক্রয় মূল্য 1,10,000 টাকা। তখন আপনি ক্রয় মূল্য পাবেন 1,10,000 টাকা। মনে আছে আমরা সরলরৈখিক পদ্ধতিতে যখন অবচয় ধরতাম, ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতাম, দিয়ে যে টাকাটা আছে এই টাকার উপরে আমরা কি করতাম, অবচয় ধরতাম। দ্যাট মিনস অবচয়যোগ্য মূল্যের উপরে আমরা অবচয় ধরতাম। এখন এই অবচয়যোগ্য মূল্যের সাথে যখন আমরা কি করব, এই যে ভগ্নাবশেষ মূল্যটাকে যোগ করে দিব, তখনই আমি কি পাবো, সেই সম্পদের ক্রয় মূল্য পাবো। সবাই কি বুঝছি ভাইয়া, সবাই কি বুঝছি? অনেক ছেলে মেয়ে এই ভগ্নাবশেষ মূল্যকে কালকে পরীক্ষায় যোগ করেনি। আমরা যদি 100%-এর মান বের করি তাহলে আমরা পাবো অবচয়যোগ্য মূল্য। কেন? কারণ আমরা অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরি, যার উপরে অবচয় ধরি তার মান কত, 100। তাহলে আমরা যে এই যে 100-র মান বের করলাম, এই 100টা কিসের মান, অবচয়যোগ্য মূল্যের মান। আর এই অবচয়যোগ্য মূল্যের সাথে যখন আমরা ভগ্নাবশেষ মূল্য যোগ করব, তখনই আমি সেই সম্পদের কি পাবো, ক্রয় মূল্য পাবো। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার বলেন, সবাইকে ক্লিয়ার আমরা ভাইয়া? 100 দিয়ে কেন গুণ করব, কারণ 100-র মানের উপরে অবচয় ধরি, যার উপরে অবচয় ধরতে হয় তার মান 100। এখানে আমি অবচয়যোগ্য মূল্যের মান ধরি, টোটাল তো 100 নাকি, দুনিয়া তো টোটালটা 100। তো 100%-এর উপর আপনি যখন ধরবেন তখন আপনি অবচয়যোগ্য মূল্য পাবেন, ঠিক আছে। আপনি যখন 100%-এর মান বের করবেন, এই 100%টা হচ্ছে অবচয়যোগ্য মূল্যের মান। আর এই অবচয়যোগ্য মূল্যটা আমার কেন লাগবে, কারণ অবচয়যোগ্য মূল্যের সাথে আমি যখন কি করব, ভগ্নাবশেষ মূল্যকে যোগ করব, তখন আমি পাবো ক্রয় মূল্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ, রিটেনে আসছিল, হ্যাঁ এটা হচ্ছে রিটেনে আসছিল, ঠিক আছে, ওকে। হ্যাঁ, পরে যাই আমরা তাহলে। উৎপাদন ব্যয়ের একটা ম্যাথ আপনাদের পারার কথা। আপনাকে বলেছে উৎপাদন ব্যয় কত, তাহলে উৎপাদন ব্যয় কত কিভাবে বের করব, কাঁচামাল মানে প্রত্যক্ষ কাঁচামাল, এই প্রত্যক্ষ কাঁচামালের সাথে আমরা যোগ করব কি, মজুরি যোগ করব। তাহলে প্রত্যক্ষ কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি যখন আমি যোগ করব, 1,50,000, এই 1,50,000 হচ্ছে আমার মুখ্য ব্যয়। কি ব্যয় ভাইয়া, আমাদের মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি, কারখানা পরিব্যয়। এখন কি বলেছে, কারখানা পরিব্যয় প্রত্যক্ষ মজুরির 50%। প্রত্যক্ষ মজুরি আছে কত, 60,000 টাকা। 60,000 টাকার 50% হচ্ছে 30,000 টাকা। কত টাকা, 30,000 টাকা। তাহলে কত হবে, 1,80,000 টাকা। আমরা জানি মুখ্য ব্যয়ের সাথে কারখানা পরিব্যয় যোগ করলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে উৎপাদন ব্যয়। ভাইয়া উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি, উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম কি, উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানা ব্যয়। তার উত্তর কত হবে, 1,80,000 টাকা। বুঝতে পেরেছি ভাইয়া? এই অঙ্কে প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় খরচের কোনো দরকার নাই। ক্লিয়ার ভাইয়া? যদি 20,000 আর 20% সমান না হইতো তাহলে কি করতাম, সমান কেন হবে না রে ভাই, 20% সমান কেন হবে না? ওটা যদি বলতো যে 5% সমান 20,000 টাকা, 5% হারে অবচয় ধরলে অবচয়ের পরিমাণ হয় 20,000 টাকা, তার মানে ওই 5% অবচয়ের হার আর ওই 20,000 টাকা হচ্ছে অবচয়ের পরিমাণ, তখন আমরা লিখতাম 5% সমান 20,000 টাকা। বুঝতে পেরেছেন কেন সমান হবে না?
আজব কথা বলেন, এটাকে আমি সমান করলাম? 20 আর 20 কে আমি সমান করেছি? যদি বলতো 50% হারে অবচয় ধরলে অবচয়ের পরিমাণ হয় 20,000 টাকা, তাহলে ওই 20,000 টাকা সমান 50% করতাম। তখন আমরা ভাগ দিতাম 20,000 ভাগ 50, গুণ দিতাম 100 দিয়ে। 100 দিয়ে গুণ দিলে আমরা কি পাবো? 100 দিয়ে গুণ দিলে আমরা অবচয়যোগ্য মূল্য পাবো। 100 দিয়ে কেন গুণ দিলাম? কারণ অবচয়যোগ্য মূল্যের উপর অবচয় ধরতে হয়, যার উপর অবচয় ধরতে হয় তার মান 100। এটা আমার যারা ক্লাস করেছে এতদিন তারা ভালো করে জানে, যারা আমার ক্লাস করেছে এতদিন তারা জানেন না ভাইয়া যার উপরে ধরতে হয় তার মান কত বলেন তো? যারা এতদিন ক্লাস করেছেন তারা বলেন যার উপরে অবচয় ধরতে হয় তার মান কত? যার উপরে আপনি পার্সেন্টেজ করবেন তার মানে 100, অবচয় না। যার উপরে আপনি পার্সেন্টেজ করবেন তার মান 100। আমার একটা টেকনিক আছে এটা, হ্যাঁ। এখন এই টেকনিক তো আসলে এই পরীক্ষার একদিন আগে এসে এতদিন শেখাই আর এখন অ্যানালাইসিস বা বিশ্লেষণ করা সম্ভব না, হ্যাঁ। যারা আমার ক্লাস করেছে এর আগে তারা জানে যার উপরে ধরতে হয় তার মান 100। তো 100 কেন বের করলাম? 100 বের করলাম এই কারণে, কারণ হচ্ছে আমার অবচয়যোগ্য মূল্যটা লাগবে। আমরা জানি অবচয়যোগ্য মূল্যের সাথে যদি আমরা ভগ্নাবশেষ মূল্য প্রশ্নে দেওয়া আছে প্লাস করে দিই তাহলে আমি ক্রয় মূল্য পাবো। বুঝতে পেরেছেন? এই আর কি। এই যে দেখেন যারা ক্লাস করেছে ওরা বলছে যার উপরে পার্সেন্টেজ সেটা 100। পরে যাই আমরা, কি বলছে এখানে? প্রারম্ভিক মূলধন কত, তাই না? ও আচ্ছা, এটা হচ্ছে অংশীদারের প্রশ্ন। এটা কিসের অংশ? অংশীদারের প্রশ্ন। ভাইয়া দেখেন অংশীদারের একটা ফরম্যাট আছে, হ্যাঁ। ফরম্যাটটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, ওকে। এই প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হয়। এটা যারা জানেন না তারা লিখে রাখেন, অংশীদারি থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে মূলধন নির্ণয়, ওকে। যোগ করার পরে আমরা এর সাথে অংশীদাররা যা যা পাই ব্যবসা থেকে, অংশীদাররা ব্যবসা থেকে পাই মূলধনের সুদ। কি পাই? মূলধনের সুদ পাই। তারপরে অংশীদাররা ব্যবসা থেকে কি পাই? অংশীদাররা ব্যবসা থেকে বেতন পাই। তারপরে অংশীদাররা ব্যবসা থেকে কি পাই? মুনাফা পাই। কি পাই? মুনাফা পাই, ঠিক আছে। এরপরে অংশীদারদের কর্তন যায়, কি কি কেটে নেয় বলেন তো? উত্তোলন কেটে নেয়। তারপরে কি কেটে নিবে? উত্তোলনের সুদ কেটে নিবে অংশীদারের থেকে, ঠিক আছে। এই দুইটাকে মাইনাস করতে হয়। করার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে অংশীদারদের সমাপনী মূলধন। কি মূলধন ভাইয়া? অংশীদারদের সমাপনী মূলধন। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের অংশীদারের সমাপনী মূলধন নির্ণয়ের সূত্র, ওকে। কিন্তু এই প্রশ্নে দেখেন আপনার কি বলেছে? এই প্রশ্নে মূলধনের সমাপনী জের দিয়ে দিয়েছে একজনের কত টাকা? একজনের দিয়েছে 1,70,000 টাকা সমাপনী দিয়ে দিয়েছে। দিয়ে আপনাকে কি বলেছে? প্রারম্ভিক মূলধন কত? এই যে প্রারম্ভিক মূলধনের মান বের করতে বলছে। তাহলে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, এটা মাইনাস করব, এটা মাইনাস করব, করলে আমরা কি পাবো? সমাপনী মূলধন পাবো। কিন্তু যখন ভাইয়া সমাপনী মূলধন থেকে আপনাকে প্রারম্ভিক মূলধন বের করতে বলবে তখন আপনাকে কি করতে হবে? তখন আপনি যেগুলোকে প্রারম্ভিকের সাথে মাইনাস করেছিলেন সেগুলোকে কিন্তু প্লাস করতে হবে। এই যে উত্তোলনকে মাইনাস করেছিলেন কি করতে হবে? প্লাস করতে হবে। আপনি মুনাফাকে কি করেছিলেন? প্লাস করেছিলেন, এখন কি করতে হবে? মাইনাস করতে হবে। বেতনকে প্লাস করেছিলেন, মাইনাস করতে হবে। মূলধনের সুদকে প্লাস করেছিলেন, মাইনাস করতে হবে। উত্তোলনকে প্লাস করেছিলেন, কি করতে হবে? মাইনাস করতে হবে। তাই না ভাইয়া বলেন তো? বলেন, এটা করতে হবে না? উল্টা করতে হবে। ভেরি গুড। তাহলে এই অঙ্কে আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মূলধন নাই, মূলধনের সুদ নাই, বেতন নাই, আছে কি? উত্তোলন নাই, এবং উত্তোলনের সুদ নাই, আছে কি? শুধুমাত্র আছে মুনাফা। কি আছে? মুনাফা আছে শুধুমাত্র, তাই না ভাইয়া? তাহলে এখন আমরা মুনাফা নিয়ে একটু কাজ করি, ঠিক আছে। তাহলে আমরা একটু মুনাফা নিয়ে কাজ করি। কি বলেছে? বছর শেষে নিট লাভ হচ্ছে 45,000 টাকা। এখন এই 45,000 টাকাকে আমরা 2:1 অনুপাতে ভাগ করে দিব। তাহলে 45,000 ভাগ হচ্ছে 3 গুণ হচ্ছে 2, তাহলে কত হবে ভাইয়া? 30,000 টাকা। আরেকজনের কত হবে? 45,000 ভাগ 3 গুণন 1, কত ভাইয়া? 15,000 টাকা। তাহলে আমাকে কি করতে হবে? এটা আমি কি পেলাম? এটা আমি মুনাফা পেলাম, তাই না ভাইয়া? এটা আমি মুনাফা পেলাম। এখন এই মুনাফাটা কি করতে হবে? সমাপনী মূলধন থেকে মুনাফাকে কি করতে হবে? মাইনাস করতে হবে। কত মুনাফা? কত একজনের? 30,000 টাকা। তাহলে এই যে 1,70,000 থেকে 30 মাইনাস করলে কত থাকবে? 1,40,000। আরেকজনের কত ছিল দেখি তো ভাইয়া? আরেকজনের সমাপনী মূলধন ছিল 1,10,000 টাকা। তাহলে এই যে 1,10,000 থেকে এর হচ্ছে আমার মুনাফা ছিল কত টাকা? 15,000 টাকা মুনাফা ছিল। সেই 15,000 টাকাকে আমরা বাদ দিয়ে দেব, দিলে থাকবে কত? থাকবে হচ্ছে 95,000 টাকা। আমরা কি সবাই বুঝছি কিভাবে আমরা
সমাপনী মূলধন, প্রারম্ভিক মূলধন বের করতে পারবো ভাইয়া? বলেন। হ্যাঁ, প্রাপ্যগুলো, হ্যাঁ কর্তনগুলো মাইনাস করতে হবে। রাইট শিখা ইসলাম, ইউ আর রাইট। ওকে ওকে, ভেরি গুড। হ্যাঁ পারেন তো আপনারা, দেখি পরে যাই। এই যে কালান্তিক পদ্ধতিতে খতিয়ানে কি থাকবে না থাকবে এগুলো দেখবেন সুন্দর করে, ঠিক আছে? তারপরে এই যে এখানে সুন্দর করে শিটে দেওয়া আছে, সুন্দর করে দেখবেন। দেখেন এই অঙ্কটা আমরা একটু দেখি, অনেকবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছে। দেখেন, কমিশন পরবর্তী নিট লাভের ওপর অংশীদার ওয়াই তার জন্য নির্ধারিত 5% কমিশন বাবদ 1000 টাকা পেল। তার মানে কি ভাইয়া, 5% সমান 1000 না? এটাই তো নাকি? বলেন। 5% সমান 1000 টাকা, রাইট? এটার সাথে কি এগ্রি করেন? বলেন কি বলেছে। দেখেন, কমিশন পরবর্তী নিট লাভের ওপর অংশীদার ওয়াই তার জন্য নির্ধারিত 5% কমিশন বাবদ 1000 টাকা পেল। 5% কমিশন বাবদ 1000 টাকা পেল, তার মানে কি ভাইয়া? তার মানে 5% সমান 1000 টাকা না ভাইয়া? আমাকে একটু কষ্ট করে বলেন তো, 5% মানে তো 1000 টাকা। ভেরি গুড। তাহলে 5% সমান যদি 1000 হয়, তাহলে আমরা 1000কে 5 দিয়ে ভাগ করতে পারি না ভাইয়া? পারি। গুণ দিব কি দিয়ে? বলেছে কমিশন পরবর্তী নিট লাভ। তাহলে কমিশন পরবর্তী নিট লাভের ওপর কমিশন পেয়েছে না? যার ওপরে বলবে তার মান কত? তার মান হচ্ছে 100। তার মানে কমিশন পরবর্তী নিট লাভের ওপর কমিশন পাচ্ছে। তাহলে আমরা যদি 100 দিয়ে গুণ দিই তাহলে কিসের মান পাবো জানেন? তাহলে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে কমিশন পরবর্তী নিট লাভের মান পাবো। কিসের মান পাবো? কমিশন পরবর্তী লাভের মান পাবো। তাহলে কমিশন পরবর্তী লাভ কত হয় দেখেন তো? 5 দিয়ে 100কে কাটলে 20 বার যায়। 20 দিয়ে যদি 1000কে গুণ করি তাহলে কত হবে? 20000। এই 20000 কি ভাইয়া? এই 20000 হচ্ছে কমিশন পরবর্তী লাভ। কি লাভ ভাইয়া? কমিশন পরবর্তী লাভ। এখন আমাকে কি বলছে? আমাকে বলছে সে এক্স এবং জেড এর সাথে সম অংশীদার। তার মানে এই ব্যবসাতে অংশীদার আছে 3 জন। কয়জন? 3 জন। একটা এক্স, একটা ওয়াই, একটা জি, তাই না? তাহলে এমন যদি হয় তাহলে তারা কি অংশীদার? সম অংশীদার। তাহলে তাদের অনুপাত কত? 1:1:1, যেহেতু সম অংশীদার। এখন বলছে অংশীদার কারবারে লাভের অংশ বাবদ ওয়াই কত টাকা পাবে। এখন এই কমিশন বাদ দেওয়ার পরে যে লাভটা, এই লাভটাকে আমরা বলি কি? বন্টনযোগ্য মুনাফা বলি। কি বলি? এই লাভটাই হচ্ছে বন্টনযোগ্য মুনাফা। কেন ভাইয়া? কারণ এটি হচ্ছে কমিশন পরবর্তী লাভ, অর্থাৎ কমিশন বাদ দেওয়ার পরের লাভ। তাহলে এই কমিশন বাদ দেওয়ার পরে যে লাভটা আছে, এই লাভটাকে যেহেতু 3 জন তারা সম অংশীদার, 3 দিয়ে ভাগ করে দিই। তাহলে 3 দিয়ে যখন আমরা 20000কে ভাগ করব তখন কত হবে ভাইয়া? 3 6 কত? 18। কত থাকে? 2 থাকে, একটা শূন্য। 3 6 কত? 18। কত থাকে? 2 থাকে, আর একটা শূন্য। 3 6 কত? 18। কত থাকে? 2 থাকে, আর একটা শূন্য। 3 6 18, অর্থাৎ 6667 হবে। যেহেতু দশমিক চলে আসবে, 6667 টাকা, তাই না ভাইয়া? হ্যাঁ, 3 দিয়ে ভাগ হবে। ভেরি গুড। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? 100 দিয়ে কেন গুণ করলাম? কারণ 100 হচ্ছে কমিশন পরবর্তী লাভ। তাহলে 100 দিয়ে গুণ করলে আমরা কমিশন পরবর্তী লাভ পাবো, তাই না ভাইয়া? যেটার মান বের করতে হয় তার অংশ দিয়ে গুণ দিতে হয়, ঠিক আছে? কমিশন পরবর্তী লাভ 100 আপনি কেমনে বুঝলেন ভাইয়া? এই যে বলে দিয়েছে কমিশন পরবর্তী নিট লাভের ওপর ওয়াই কমিশন পাবে। যার উপরে বলবে তার মান কত? তার মান হচ্ছে 100, ঠিক আছে? আপনার উপর বললে আপনার মান 100। ক্লিয়ার? ওকে, তাহলে এই অঙ্কটা দেখবেন জগন্নাথ এবং জাহাঙ্গীরনগরের ফেভারিট ম্যাথ, অনেকবার আসছে। এই যে 6667। আচ্ছা, এখানে কিছু প্রশ্ন আছে, এগুলো আপনারা দেখে যাবেন। এখানে কিছু প্রশ্ন আছে, পড়াইছিলাম, মনে আছে? এখানে কিছু প্রশ্ন আছে, পড়াইছিলাম, মনে আছে? কি কালকে আসছিল না এটা? ঢাকা ডিভিশন যারা এক্সাম দিয়েছিলেন, পেয়েছিলেন ঢাকা ডিভিশন এক্সামে? ঢাকা ডিভিশনে যারা এক্সাম দিয়েছিলেন এই প্রশ্নটা ছিল, কালকে পরীক্ষায় এসেছে ভাইয়া। কালকে পরীক্ষায় কিন্তু আসছে আয়কর। এই মূল্যবৃদ্ধির সময় ফিফো কি প্রকাশ করবে দেখবেন এগুলো। এই যে কালকে এই প্রশ্নটাও এসছে, সমাপনী মজুদ পণ্য কি হয়েছে? কম দেখানো হয়েছে। তাহলে সমাপনী মজুদ যদি কম দেখানো হয় তাহলে সম্পদ, মনে রাখবেন, সম্পদের সাথে আয়ের সম্পর্ক কি হবে? পজিটিভ সম্পর্ক। সম্পদ বাড়লে আয়ও বাড়বে। আর সম্পদের সাথে কার সম্পর্ক ভাইয়া? সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক হচ্ছে বিপরীত। সম্পদ বাড়লে ব্যয় কমে যাবে, সম্পদ কমলে ব্যয় বেড়ে যাবে। এইভাবে সলভ করবেন, ঠিক আছে? আমি ব্যতীত দুনিয়াতে কেউ আপনাকে এই নিয়ম শেখায়নি। আমি গ্যারেন্টি আপনাকে,
আমি ব্যতীত দুনিয়াতে আপনাকে এই নিয়ম কেউ শেখায়নি, যদি কেউ শেখায় তাহলে আমার পরে শেখাইছে, এটা গ্যারেন্টি। ঠিক আছে, এই নিয়ম থেকে কালকে চারটি প্রশ্ন এসেছে আপনাদের রিটেন এবং এমসিকিউ মিলে, দেখেছেন? এই নিয়ম থেকে 4টি রিটেন এবং এমসিকিউ মিলে কালকে যে গতকাল প্রশ্ন আসছে ঢাবিতে, দেখেছেন? এটা শিখাইতো আপনাকে কেমনে, আপনাকে ছক বানাই দিত, নাহলে বইয়ে মুখস্থ করাইতো যে সম্পদ মালিকের সম্পদ বাড়লে এই কমবে, প্রারম্ভিক মজুদ বাড়লে এই বাড়বে। এটা আমি ব্যতীত আপনাকে কেউ শেখায়নি, আমি গ্যারেন্টি দিলাম। ঠিক আছে, এই যে একটা রিলেশন, এই রিলেশনটা আমি ব্যতীত আপনি কোথাও পাবেন না, গ্যারেন্টি দিলাম। পরে যাই, এই যে এই প্রশ্নটাও আমার 1 নাম্বার ক্লাসে ছিল। 1 নাম্বার ক্লাস বাদ দেন, 105 এমসিকিউ ছিল, 105 এমসিকিউ এর মধ্যে হুবহু ছিল। বলেন কালকে আসছিল পরীক্ষায় ভাইয়া? এগুলো তো দেখা মাত্রই আমার যারা স্টুডেন্ট এরা ডিরেক্ট উত্তর করবে 25%, করা লেগেছে? বলেন, এগুলো আমার যারা স্টুডেন্ট এরা তো দেখা মাত্রই উত্তর করবে 25%, তাই না? বলেন, এগুলো তো এমনি পারবে আমার যারা স্টুডেন্ট, এগুলো করার দরকার আছে, এগুলো সব প্র্যাকটিস করে যাবেন। ঠিক আছে, এখানে যত আমি প্রশ্ন দিয়েছি বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়, এটা হচ্ছে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়। ঠিক আছে, এই যে বিকৃত পণ্যের ব্যয় নির্ণয় দেখে যাবেন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, জাহাঙ্গীরনগর। ঠিক আছে, তারপরে দেখেন এই যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় নির্ণয়, দুইটা যে নিয়ম আছে দেখে যাবেন, আমি আর এগুলো করাবো না, একদম ডিরেক্ট আপনাদেরকে বলে দিচ্ছি, এগুলো করে যাবেন একটা করে। তারপরে কালকে যে আসছিল ক্রয় মূল্য নির্ণয়, তাই না? কিন্তু কালকে যেটা আসছিল সহজ দিয়েছিল, বিকৃত পণ্যের ব্যয় দিয়েছে, দিয়ে আপনাকে কি বলেছে এখানে, বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে যাবেন। তারপরে এখানে বলেছে নিট ক্রয় মূল্য কত, এগুলো সব করে যাবেন এই ম্যাথগুলো। এই যে ধারে বিক্রয় এত টাকা, কুরিন সঞ্চিতি, ধারে বিক্রয়ের উপরে কুরিন সঞ্চিতি আমরা ধরি কিসের উপরে, মিলকরণ নীতি, এগুলো বারবার আসবে, এগুলো আপনাদের জাহাঙ্গীরনগরে আসছে। অবচয় নির্ধারণে প্রতি বছর একই ধারাবাহিকতা বা সামঞ্জস্যতা, উদ্বৃত্ত পত্রের সম্পত্তি দায়ের শ্রেণীবিভাগ, ঢাবির এই প্রশ্নটা আপনাদের জাহাঙ্গীরনগরে গত বছর আসছে। সকল প্রকার শ্রেণীবিভাগ করা হয় চলমান প্রতিষ্ঠান অনুসারে। আর কি আছে দেখি আমরা, উদ্বৃত্ত পত্রের দেনাদারকে কোন মূল্যে দেখাবো, নিট আদায়যোগ্য মূল্যে দেখাবো, তাই না ভাইয়া? তারপরে দেখি কোন নীতি ধারণা স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধার্য করে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অবচয় ধার্য চলমান প্রতিষ্ঠান, তাই না? 10 বছর রীতি সম্পন্ন বস্তুনিষ্ঠতা বা বাস্তব ধারণা, সব পড়াইছি। বিলম্বিত মুনাফা জাতীয় খরচ কোনটি, কালকে আসছিল ভাইয়া, প্রারম্ভিক খরচ, উত্তর কিন্তু হবে প্রারম্ভিক খরচ। এই যে শাপলা কোম্পানির যে ম্যাথ, এই ম্যাথটা হুবহু আপনাদের জাহাঙ্গীরনগরে আসছে, এগুলো সব পারার কথা। চলতি মূলধনের অংশ নয়, কোনটি চলতি মূলধনের অংশ নয়? চলতি মূলধনের অংশ কোনগুলো বলেন তো? চলতি মূলধনের অংশ হচ্ছে শুধুমাত্র চলতি সম্পদ এবং কোনটি ভাইয়া, চলতি দায়। চলতি সম্পদ এবং কোনটি, চলতি দায়। এখন চলতি সম্পদ চলতি দায়ের বাইরে কোনটা আছে? প্রাপ্য বিল চলতি সম্পদ, স্বল্পমেয়াদী লোন চলতি দায়, অ্যাডভান্স প্রিপেমেন্ট এবং এটা দ্বারা বোঝাচ্ছে অগ্রিম ব্যয়। কি বোঝাচ্ছে ভাইয়া? অগ্রিম ব্যয়। আমরা কি জানি? অগ্রিম ব্যয় চলতি সম্পদ। গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা, ভাইয়া গ্যাস লাইনের জন্য যদি সিকিউরিটি জমা দিই, গ্যাস লাইন নেওয়া হয় সাধারণত দীর্ঘমেয়াদের জন্য। কিসের জন্য? দীর্ঘমেয়াদের জন্য। তাহলে গ্যাস লাইনের জন্য সিকিউরিটি জমা দিলে সেটি কি হবে? সেটি অবশ্যই স্থায়ী সম্পদ হবে। সেজন্য এটা কি হবে না? চলতি মূলধনের অংশ হবে না। ক্লিয়ার? চলে যাই না, লাস্টে আমি ম্যানেজমেন্টের গাইডলাইন দেবো একটু। হ্যাঁ, কার্যভিত্তিক অনুপাত, বলেন কার্যভিত্তিক কি দেখে চিনবো? যার সাথে কি রয়েছে বলেন তো? যার সাথে আবর্তন রয়েছে সেটি হচ্ছে কার্যভিত্তিক। যার সাথে কি রয়েছে? আবর্তন রয়েছে, সেটাই কার্যভিত্তিক। ঠিক আছে, তাহলে মজুদ আবর্তন অনুপাত। ওকে, এবার আসেন অ্যাকাউন্টিং এ কি পড়বো আমরা। ঠিক আছে, অ্যাকাউন্টিং এ আজকের স্লাইডটা আজকে রাতেই দেখবেন, আমি দিয়ে দিব, আজকে রাত্রেই দেখবেন। অ্যাকাউন্টিং এ আজকের স্লাইডটা আজকেই দেখবেন। ঠিক আছে, অ্যাকাউন্টিং যে নিয়ে যে স্লাইডটা দিয়েছিলাম এই স্লাইড আজকেই দেখবেন। ঠিক আছে, আর এতদিন নিশ্চয়ই যে অ্যাকাউন্টিং যে 105টা এমসিকিউ দেওয়া হয়েছিল এটা নিশ্চয়ই দেখা হয়েছে, তাই না? এই 105টা এমসিকিউ যে শীটটা এটা দেখে যাবেন, কারণ এই দুইটা দেখলে এর চেয়ে ভালো প্রস্তুতি আর শেষ সময় সম্ভব নয়। ওকে, এর চেয়ে ভালো প্রস্তুতি আর সম্ভব নয়। ঠিক আছে, এগুলো কি 105টার বাইরে? হ্যাঁ, 105টার বাইরে কিছু আছে, প্রথম দিককার যেগুলো ওগুলো 105টার বাইরে। তাহলে এগুলো একটু দেখবেন, সেই সাথে সাথে 105টা আমার নিশ্চিত দেখা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবার গেল, এবার আসি। হ্যাঁ, আবর্তন। এবার আসি ভাইয়া, এবার ম্যানেজমেন্টে আমরা কি দেখবো? ঠিক আছে, ম্যানেজমেন্টে আমরা কি দেখবো? ঠিক আছে, ম্যানেজমেন্ট দেখেন,
ম্যানেজমেন্টে যেটা দেখতে হবে সেটা হচ্ছে শিল্পের প্রকারভেদ আছে ভাইয়া, কোনটি কোন শিল্পের প্রকারভেদ উদাহরণ সহ শিল্পের প্রকারভেদগুলো দেখবেন সুন্দর করে, নিশ্চয়ই পড়া হয়েছে আপনাদের এগুলো, তারপরেও আমি বলছি। তারপরে শিল্পের প্রকারভেদের পরে হোল্ডিং কোম্পানি সাবসিডিয়ারি কোম্পানি আছে নাকি বলেন তো? হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি আছে, এই হোল্ডিং এবং সাবসিডিয়ারি কোম্পানি দেখবেন সুন্দর করে। তারপরে নাবালক অংশীদার সম্পর্কে পড়বেন, কোন অংশীদার? নাবালক অংশীদার সম্পর্কে যত কিছু আছে সেটা একটু দেখবেন, ওকে। তারপরে লাস্ট মোমেন্টে এই জিনিসগুলো একটু দেখবেন, বিলোপ সাধনের যে ধারাগুলো আছে, অংশীদারের বিলোপ সাধন, অংশীদারি বিলোপ সাধনের ধারাগুলো দেখতে হবে সুন্দর করে। এরপরে যদি আমি আসি নেক্সট হচ্ছে সনদপ্রাপ্ত কোম্পানি আছে না ভাইয়া? সনদপ্রাপ্ত কোম্পানি, সংবিধিবদ্ধ কোম্পানি আছে। এই যে সনদপ্রাপ্ত কোম্পানি কোনগুলো, নামগুলো, এবং বিধিবদ্ধ কোম্পানি কোনগুলো, এগুলোর উদাহরণ সহ সুন্দর করে দেখবেন। দেখার পরে এদিকে আসেন আপনি, প্যাটেন্ট আছে না? প্যাটেন্ট আছে, ট্রেডমার্ক আছে, কপিরাইট আছে, এগুলোর মেয়াদ কতদিন, কোন কাজে কোনটা ইউজ হয়, এগুলো একটু সুন্দর করে দেখবেন, ঠিক আছে। তারপরে আসেন সমবায়, সমবায় থেকে যেটা দেখবেন, সমবায়ের মুনাফা বন্টন আছে, সমবায়ের যে মুনাফা বন্টনের যে পার্সেন্টেজ, এই সমবায়ের মুনাফা বন্টনের পার্সেন্টেজ গুলো দেখবেন সুন্দর করে, ক্লিয়ার? এগুলো একটু দেখে যাবেন। সবাই কি বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝছেন? সবাই কি বুঝছেন বলেন। তাহলে এই জিনিসগুলো একটু সুন্দর করে দেখবেন। দ্বিতীয় পত্র থেকে যেটা করতে হবে, দ্বিতীয় পত্র থেকে আপনার ওই যে দেখবেন যে বিভিন্ন মনীষীর বই আছে না, তারপরে তত্ত্ব আছে না, কোনটি কোন তত্ত্ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রশাসনিক তত্ত্বের জনককে, আমলাতান্ত্রিক ব্যবস্থাপনার জনককে আছে না ভাইয়া? আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনককে, মানব সম্পদ ব্যবস্থাপনার জনককে আছে না? নিশ্চয়ই সুন্দর করে নোট করা আছে, এগুলো সুন্দর করে দেখতে হবে। পরিকল্পনার প্রকারভেদটা সুন্দর করে দেখতে হবে, ঠিক আছে? পরিকল্পনার প্রকারভেদটা সুন্দর করে দেখবেন। এরপরে আপনার যদি কর্মী সংস্থানে আসেন, কর্মী সংস্থান এসে কর্মী সংস্থানের অভ্যন্তরীণ এবং বাহ্যিক যে উৎসগুলো আছে সেগুলো দেখবেন। তারপরে এদিক থেকে আমরা যদি বলি সংগঠনের প্রকারভেদ, কি দেখবেন? সংগঠনের প্রকারভেদ দেখতে হবে সুন্দর করে ভাইয়া। এরপরে আপনারা, আরে ওটার নাম কি যেন ভুলে গেলাম, প্রেষণা চ্যাপ্টারটা একটু ভালো করে পড়বেন, প্রেষণার তত্ত্বগুলো ভালো করে পড়বেন, ঠিক আছে? কোন তত্ত্বের উদ্ভাবক কে? মাসলোর চাহিদা সোপান তত্ত্ব, আর হচ্ছে টু ফ্যাক্টর থিওরি যেটা, হ্যাঁ, দ্বিউপাদান তত্ত্ব। দ্বিউপাদান তত্ত্বের যে দুইটা উপাদান আছে না, কোনটা রক্ষণাবেক্ষণকারী উপাদান, কোনটি প্রেষণাদানকারী উপাদান, এগুলো একটু সুন্দর করে দেখে যাবেন, ঠিক আছে ভাইয়া? কোনটা কোন পদ্ধতি, উদাহরণ এটাও, হ্যাঁ, এগুলো একটু সুন্দর করে দেখে যাবেন, ঠিক আছে? এগুলো একটু সুন্দর করে দেখে যান, আর কিছু লাগবে না, এগুলো একটু সুন্দর করে দেখে যান ভাইয়া, হ্যাঁ। তাহলে আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, আপনি ইজিলি একটা 40-এর মধ্যে একটা ভালো মার্ক তুলতে পারবেন, হ্যাঁ, 40-এর মধ্যে একটা ভালো মার্ক এখান থেকে নিয়ে আসতে পারবেন। ইংলিশ মোটামুটি, গ্রামার যারা ভালো পারেন, যারা একটু মেমোরাইজিং জিনিসগুলো একটু পড়েছেন, বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করেছেন, আসবে ওর মধ্যে ভাইয়া। অযথা টেনশন নেওয়ার কোনো কারণ নাই, রিস্ক ফ্রি সুন্দর মতো পরীক্ষা দিবেন, ফ্রিলি এক্সাম দিবেন। কারণ ঢাবির এক্সাম দিয়েছেন, প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম হয়নি, কিছুই হবে না, সমস্যা নাই, হ্যাঁ। আর আপনার এই যে শিট পিডিএফ, এগুলোর জন্য নক দিবেন না, দয়া করে শিট পিডিএফ এর জন্য নক দিবেন না। ক্লাস শেষ হয়েছে, ক্লাস শেষের পরে আমি পেজে পোস্ট করে দিব, ওকে? আর বিজনেস ব্লুপ্রিন্ট যারা নিতে চাচ্ছেন, অনেকে মেসেজ করেছেন, কাল থেকে আমি প্রচুর এসএমএস পেয়েছি, হ্যাঁ, প্রচুর পরিমাণে এসএমএস পেয়েছি। বিজনেস ম্যানেজমেন্ট ব্লুপ্রিন্ট যে বইটা আছে, সেই বইটা যারা নিতে চাচ্ছেন, একটা ফর্ম দিয়েছি, ফর্মটা পূরণ করবেন। আর আমাদের RUGST-তে যারা প্রিপারেশন নিতে চাচ্ছেন, যারা চট্টগ্রাম এবং জগন্নাথে পরীক্ষা দিবেন, তারও ক্লাস ওখানে পাবেন আপনারা। ম্যাথের ক্লাস, IQ ক্লাস সবই আছে আমাদের ওই ব্যাচে, তারও অ্যাক্সেস পাবেন। শুধু তাই না, সি ইউনিট অল ইন ওয়ান ব্যাচের 248টা রেকর্ডেড ক্লাস অলরেডি আছে, সেগুলো করতে পারবেন। 12 তারিখ থেকে লাইভ ক্লাস শুরু হবে, মাত্র 1500 টাকায় একেবারে আপনারা ন্যাশনাল পর্যন্ত সাপোর্ট পাবেন, আর কোনো দিকে তাকানোর দরকার নাই। এখান থেকে বেস্ট সার্ভিস এবং সাপোর্ট পাবেন। আমরা যা পড়াইছি, যা টেক কেয়ার করেছি, কাল যে পরীক্ষায় প্রতিটা সাবজেক্ট আসছে, স্টুডেন্টরা ভালো বলতে পারবে। এবং আমাদের যে টিচার প্যানেল, এই টিচার প্যানেল ভাই
অনলাইন অফলাইন মিলে মনে হয় না কোথাও আছে। তো সেজন্য বলি যে দক্ষ মানুষের আন্ডারে থাকেন, পরামর্শ অনুযায়ী চলেন, ভালো করবেন। গত বছর RUGST ব্যাচ থেকে প্রতি 3 জন একজন করে চান্স পেয়েছে। আমাদের লাস্টে আমরা এক হওয়ার পরে ব্যাচ করা হয়েছিল, প্রতি 3 জন একজন করে RUGST ব্যাচে চান্স পেয়েছে। এবারও ইনশাল্লাহ আমাদেরই এটা বেশি থাকবে, পার্সেন্টেজ অফ চান্স পাওয়া সেই জায়গাতে অবশ্যই আমরা বেশি, এবং একেবারে পাই টু পাই নাম ধরে দেখাই দিতে পারবো। বুঝতে পেরেছেন? সে ক্ষমতা আমরা রাখি। 3 জনে একজন মানে 33% চান্স পাওয়ার হার, পাস টাস বাদ দিলাম। বুঝতে পেরেছেন? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। ওকে, তো যাই হোক, বাংলা ক্লাস পেজে 4টা হয়েছে, দেখবেন বাংলা ক্লাস। ওগুলোই আপনারা মনে করছেন যে অন্য পড়া, ভাই সিলেবাস তো একই, হয়তো 1-2টা প্রশ্ন এদিক সেদিক হইতে পারে, সিলেবাস তো একই, তাই না? সিলেবাস তো আপনার একই, সমস্যা নাই। ওকে, তো যাই হোক, সুন্দর মতো পরীক্ষা দেন। ঢাবির পরীক্ষা দিয়ে এক্সপিরিয়েন্স হয়েছে, দ্বিতীয় জাবির পরীক্ষা দেখবেন, আপনার কোনো প্যারা লাগবে না, একদম ফ্রি মাইন্ডে পরীক্ষা দিয়ে চলে আসবেন সুন্দর করে, কোনো প্যারা নেওয়ার দরকার নাই, সবার পরীক্ষা ভালো হবে। জাস্ট নিজের বেস্টটুকু দিয়ে আসেন, আর একদিন সময় আছে, একটু ওলট পালট করে সবকিছু দেখে যান। যেহেতু জাহাঙ্গীরনগরে পরীক্ষা হবে ওদের ইউনিভার্সিটিতে, সময় মতো পৌঁছে যাবেন, পরীক্ষা দেন ভালো মতো। দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফেজ। আজকে এখানে শেষ করলাম।